আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান, ইউর আশিক ভাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব কাজ, ক্ষমতা, শক্তি, এই চ্যাপ্টারটির তৃতীয় পর্ব। সো চলো আমরা শুরুতেই দেখে নিই এখানকার হচ্ছে টাইপগুলো। সো কুয়া এবং কর্মদক্ষতা আমাদের এখান থেকে একটা সিকিউ টাইপ, শক্তির সংরক্ষণশীলতা আমরা এই দুইটা টাইপ শেষ করেছি। আজকে আমরা দেখবো হচ্ছে আদার্স, অর্থাৎ এছাড়াও আরও দুই একটা টপিক আছে যেখান থেকে মাঝে মাঝে প্রশ্নগুলো হয়, তো সেই টপিকটা আমরা দেখবো। সো এই দুইটা টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এখান থেকে আসে, এই দুইটা সবচেয়ে বেশি আসে, সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। সেই টপিকগুলো অনেকে আবার একটু কম পারে, সেই এই জন্য আমরা একটু শিখে রাখবো তোমার জন্য পরীক্ষায় যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে আসলে তুমি যেন উত্তর করতে পারো। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের এই আদার্স এই টাইপটি। সো এই টাইপের মধ্যে আমাদের বেশ কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, যেমন হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজের আমরা উদাহরণ এবং সূত্র দেখব, তারপরে হচ্ছে আমরা দেখব হাতুড়ি পেরেক, তারপর দেখব ভারকেন্দ্রের স্মরণজনিত কাজ ইত্যাদি, এবং কাজ, শক্তি, উপপাদ্য। সো চলো আমরা এখান থেকে সুন্দর করে সেটা দেখা শুরু করি আস্তে আস্তে একটা একটা টপিক করে। সো শুরুতে আছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। এটা আমরা হচ্ছে কাজের সংজ্ঞার মধ্যে পড়েছিলাম যে পরিবর্তনশীল বল দ্বারা কাজও আছে। তো সেক্ষেত্রে পরিবর্তনশীল বল দ্বারা কাজের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কীভাবে কাজ বের করি, যখন আমরা দেখি যে কাজ বলটা চেঞ্জ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর যে বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি স্মরণ ঘটাবা, এই স্মরণের বিভিন্ন মুহূর্তে বলের মানটা বিভিন্ন রকম, তো তখন আমরা কাজ বের করেছি এভাবে ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স। সো এটা হচ্ছে আমাদের কাজের একটা টাইপ, হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। যেমন হচ্ছে স্প্রিং, যখন তুমি একটা স্প্রিংকে এরকম করে টেনে প্রসারিত করবে তখন যে কাজ করতে হবে সেটা পরিবর্তনশীল বল দ্বারা কাজ। অথবা মহাকর্ষ বল দ্বারা কাজ, তুমি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় উঠাচ্ছ, তাহলে সেক্ষেত্রে বলের মানটা চেঞ্জ হতে থাকবে একটা নির্দিষ্ট স্মরণ পরপর। দেখবে যে প্রতি স্মরণেই একটু পরপরই তোমার বলের মানটা চেঞ্জ হচ্ছে। সো এই যে বলের মানটা চেঞ্জ হচ্ছে, তার মানে বলটা ধ্রুবক নয়, পরিবর্তনশীল। তো তখন সেক্ষেত্রে কাজ বের করে আমরা ইন্টিগ্রেশন করে। সো এই কনসেপ্টটা মাথায় রেখো, এবং সাথে সাথে তুমি আরেকটা জিনিসও একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে যে এই যে ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স আমরা বললাম, এই জিনিসটার মধ্যে আমাদেরকে আরেকটা জিনিস, একটা এক্সাম্পল আমরা দেখে রাখি যে এরকম টাইপ সরাসরি ইন্টিগ্রেশন করেও মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, অ্যাডমিশনেও আসতে পারে, এবং সৃজনশীলও মাঝে মাঝে দিতে পারে। সো আমরা একটা এক্সাম্পল এখান থেকে দেখি। সো মনে করো আমাদেরকে প্রশ্নে বলে দিছে যে কোনো একটা বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করছি এবং সেই বলের মানটা হচ্ছে এরকম, তোমাকে ইকুয়েশন দিয়েছে যে 3x² মাইনাস হচ্ছে 8x, এরকম ইকুয়েশন দিয়েছে কোনো একটা বস্তুর উপর এত বল প্রয়োগ করা হলে, হ্যাঁ এত বল প্রয়োগ করা হলে, এত বল প্রয়োগে, সো এত বল প্রয়োগে, সো আমাকে এখন জিজ্ঞেস করছে এত বল যখন প্রয়োগ করেছে, এত বল প্রয়োগে টি ইকুয়াল টু 0 হতে, টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে কৃতকাজ কত। তার মানে কোনো একটা বস্তুর উপর আমরা এত বল প্রয়োগ করছি এবং তখন টি ইকুয়াল টু 0 হতে টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে কৃতকাজ। সো আমাদের এই ক্ষেত্রে কৃতকাজ জিজ্ঞেস করা হয়েছে। সো আমরা সেক্ষেত্রে কী করব, এই কাজটা করব। সো এই হচ্ছে আমাদের জিনিসটা। তো আমরা এখান থেকে কৃতকাজ বের করে ফেলতে পারবো কীভাবে, দেখো আমরা একটু আগে দেখলাম যে কাজটা বের করতে হয় কীভাবে, যে হচ্ছে যে সলিউশনটা কি, ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স, এবং এখানে লিমিট দিতে হয় যে x1 হতে x2, t1 হতে t2, কোন সময়টা তোমাকে বলছে আর কি। সো t1 না, সরি, এটা হচ্ছে আমাদের x হবে, কারণ এক্সের সাপেক্ষে করতেছি। সো তোমাকে বললো যে x ইকুয়াল টু 0 স্মরণ হতে, যে তোমাকে বললো x ইকুয়াল টু 2 মিটার সরণে, অবশ্যই x হবে, কারণ এখানে দেখো dx লেখা কিন্তু, হ্যাঁ, তো আমরা dx তাহলে x স্মরণ হবে। তার মানে আমাদের এই স্মরণের লিমিটটা হচ্ছে কত, দেখো 0 হতে 2 সেকেন্ড। তাহলে আমরা এখন এখান থেকে এই জিনিসটা বের করে আসো। সো আমরা জানি ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স, এফ এর মানটা দেখো প্রশ্নে লেখা আছে এখানে যে 3x² মাইনাস 8x। সো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এক্সের সাপেক্ষে, এই দেখো এক্স লেখা ডিএক্স, এবং খেয়াল করো লিমিটটা দেওয়া 0 হতে 2 সেকেন্ড হবে না, 0 হতে 2 মিটার হবে এবার। সো 0 x ইকুয়াল টু 0 হতে x ইকুয়াল টু 2 স্মরণে, এবার আমরা সময় লিখে বলছিলাম, সময় না, কারণ এখানে ডিএক্স লেখা আছে কিন্তু। সো আমরা এখানে একটু কারেকশন করে নিচ্ছি যে স্মরণে এত x ইকুয়াল 0 থেকে 2 স্মরণে কৃতকাজ। সো এবার দেখো আমরা লিমিটটা সেটা দিয়ে দিচ্ছি, আমরা সেটা কত, হচ্ছে 0 হতে 2। সো এই যে হচ্ছে 0 হতে হচ্ছে 2, সো 0 হতে 2 ডান। এবার আসো আমরা তাহলে এক কাজ করি, এখানে আমরা ইন্টিগ্রেশনটা করতে থাকি। ইন্টিগ্রেশন করলে কি আসবে আমাদের, যে প্রথমত ইন্টিগ্রেশন করবো কীভাবে, দেখো এই 3x² অংশটুকু আমরা আগে ইন্টিগ্রেশন করবো এক্সের সাপেক্ষে। সো 3x² ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে হচ্ছে, দেখো ইন্টিগ্রেশনের নিয়মটা কি, এই কনস্ট্যান্ট সামনে থাকলো, আর x² আছে, সো এখানে স্কোয়ার 1 পাওয়ার যোগ করলে বেড়ে যাবে হচ্ছে x3, আর এই কিউব দিয়েই অর্থাৎ 3 দিয়েই ভাগ হবে। সো ডান, x² ইন্টিগ্রেশন হবে x³ বাই 3।
তারপরে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিব। এখানে আছে 8x, তো এইটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। এক্সের কী হবে, সেম একইভাবে এক্সের মাথার মধ্যে পাওয়ার আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2, আর ওই পাওয়ার দিয়ে ভাগ হবে 2। সো 3x³ / 3 - 8x² / 2। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস, w সমান এত। এবার লিমিটটা আমাদের দেওয়া ছিল 0 হতে 2, সেটা হচ্ছে আমাদের 0 হতে 2, 0 হতে 2, 0 হতে হচ্ছে 2। সো 0 হতে 2। এবার যদি আমরা এখান থেকে এক কাজ করি, আসো এখান থেকে আমরা কাজ করি, w সমান কি আসবে খেয়াল করো, 3 3 কাটা যাচ্ছে। এবার লিমিটটা বসাইতে হয়, প্রথমে আপার লিমিটটা বসাইতে হয়, যে উপরে যেটা আছে এটা হচ্ছে আপার লিমিট। সো এটা আমরা বসাবো x এর জায়গায়। 3 আর 3 কাটা চলে গেছে এখানে, 3 আর 3 কাটা, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে x³, তাহলে হিসাব করলে আসবে হচ্ছে তখন 2³ মাইনাস, তখন আমাদের আসবে হচ্ছে 2³ মাইনাস, খেয়াল করে এখানে কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে কত 4, তাহলে 4 ইন্টু এই যে 2টা এখানেও বসবে, সো 4 ইন্টু 2²। ওকে, এতটুকু গেল। আর মাইনাস পরবর্তী বেলায় এখানে নিচে যেটা থাকবে সেটা সব জায়গায় বসাইতে হয় এক্সের জায়গায়, এখানে বসাইলে আসবে 0, এখানে বসাইলে আসবে 0, তাহলে আলটিমেটলি 0 আসবে। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তরটা কত হিসাব করলে আসবে হচ্ছে -8 জুল। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। সো মাঝে মাঝে এরকমভাবে আমাদের প্রশ্নগুলো আসতে পারে, কখনো এটা গ নম্বরে আসতে পারে, বা এমসিকিউতে বা অ্যাডমিশন এই প্রশ্ন আসতে পারে। সো আমরা এই টাইপটা সম্পর্কে অবগত থাকলাম। এরপরে আমরা দেখব হচ্ছে এই পরিবর্তনশীল বলের আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। সো এই ক্ষেত্রে টাইপটা কীরকম, সাপোজ তোমার কাছে একটা স্প্রিং আছে, কোনো একটা স্ট্যান্ডের সাথে কোনো স্প্রিং ঝোলানো অবস্থায় আছে, এবং যেই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। সো স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, এই স্প্রিংটাকে তুমি কি করছো মনে করো, এই স্প্রিংটার মধ্যে তুমি মনে করো যে এই নিচের দিকে বল প্রয়োগ করছো, তুমি F পরিমাণ বল তুমি এখানে প্রয়োগ করছো। সো F পরিমাণ বাহ্যিক বল যদি তুমি প্রয়োগ করো, তাহলে এই স্প্রিংটা কী হবে, প্রসারিত হবে। সো F পরিমাণ বল প্রয়োগ করলে এই স্প্রিংটা যে পরিমাণে প্রসারিত হবে সেটা হচ্ছে F = হচ্ছে kx। সো এই x পরিমাণ প্রসারিত হবে, অর্থাৎ কতটুকু বল প্রয়োগ করলে কতটুকু প্রসারিত হবে সেটা আমরা নির্ধারণ করব এই সমীকরণের সাহায্যে। কারণ আমরা যত বেশি বল প্রয়োগ করব তত বেশি প্রসারিত হবে, বল এবং এই প্রসারণের সম্পর্কটা সমানুপাতিক, আর এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে k, স্প্রিং ধ্রুবক। সো F = kx, যে আমরা বাহ্যিক বল কতটুকু প্রয়োগ করছি এবং সেই কারণে কতটুকু স্প্রিং প্রসারিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাহ্যিক বল। আর বাহ্যিক বলের বিপরীতে একটা বল কাজ করে, যাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল। এটাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল। তার মানে আমরা যতটুকু বল প্রয়োগ করছি, যেমন এখানে নিচে বল প্রয়োগ করছি F পরিমাণ, ঠিক তার বিপরীত দিকে একটা বল কাজ করছে, সেটাকে বলি আমরা প্রত্যয়নী বল। সো এই প্রত্যয়নী বলটা হচ্ছে কত, এই প্রত্যয়নী বলটা হচ্ছে F' সমান হচ্ছে কি -kx, অর্থাৎ আমরা যতটুকু বল প্রয়োগ করছি ঠিক তার বিপরীত দিকে সমপরিমাণ বল একটা কাজ করছে, যার নাম আমরা দিই হচ্ছে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। সো এটা তুমি মনে রাখতে পারো, কখনো কখনো কাজে লাগতে পারে, জাস্ট মাইনাস আসবে। সো এই ক্ষেত্রে আমরা স্প্রিংটার মধ্যে যে বল প্রয়োগ করতেছি এবং স্প্রিংটা প্রসারিত হচ্ছে, সো এখানে কতটুকু কাজ করতে হবে, এখানে যদি কাজ জিজ্ঞেস করে যে স্প্রিংয়ের ক্ষেত্রে কৃত কাজ, হ্যাঁ, তো স্প্রিংয়ের কৃত কাজটা কত হবে। সো স্প্রিংকে x পরিমাণে প্রসারিত করতে কৃত কাজ। সো আমি সেই কথা লিখতেছি যে স্প্রিংকে x পরিমাণ প্রসারিত করতে, কৃত কাজ। সো স্প্রিংকে x পরিমাণ প্রসারিত করতে কৃত কাজটা তাহলে আমরা কি লিখব, কৃত কাজটা আমরা এখানে লিখে দিয়ে আসো, প্রসারিত করতে কৃত কাজ, এটাই হবে আমাদের সেই কৃত কাজ। যে কৃত কাজ W, এটা হবে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। সুতরাং আমরা এখানে লিখব হচ্ছে W সমান ইন্টিগ্রেশন F × dx, কারণ বলটা এখানে পরিবর্তনশীল, আমি বল প্রয়োগ করছি কিন্তু বিভিন্ন সরণের জন্য বিভিন্ন পরিমাণ বল লাগে, অর্থাৎ পরিবর্তনশীল বল। তাই আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে কি, আমরা লিখতে পারবো কৃত কাজ W সমান কি F × dx। সো স্প্রিংকে x পরিমাণ প্রসারিত করতে, কৃত কাজ হবে W = F × dx। এবার এই F × dx এটা কত আসবে সেটা আমরা সূত্র আকারে মনে রাখবো। তো তুমি সরাসরি এটা সূত্র আকারে মনে রাখতে পারো যে স্প্রিংকে x পরিমাণে প্রসারিত করতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। সো এটাকে আমরা নিয়ে নিচ্ছি যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা ফার্স্টে আমরা লিখব, স্প্রিংকে x পরিমাণে প্রসারিত করতে, আমরা লিখে নিচ্ছি হচ্ছে কি স্প্রিংকে x পরিমাণে প্রসারিত করতে বাহ্যিক বল দ্বারা কাজ। তো একটা হচ্ছে বাহ্যিক বল, যে আমরা এই যে টানতেছি টেনে লম্বা করলাম, সেটা বলে বাহ্যিক বল, হ্যাঁ, সো বা এজেন্ট কর্তৃক। সো বাহ্যিক বল দ্বারা কাজ, সো এই কথাটা মনে রাখো। সো এই ইন্টিগ্রেশনটা করলে আসবে হচ্ছে
বাহ্যিক বল দ্বারা কাজ আসবে হচ্ছে ডাব্লিউ সমান সমান হাফ কে এখানে আসবে হচ্ছে এরকম যে x2 স্কোয়ার মাইনাস হচ্ছে x1 স্কোয়ার এরকম, ঠিক আছে। সো স্প্রিংকে এক্সপোনেন্ট প্রসারিত করতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে এটা। আর যদি এখানে দেখো x1 x2 মানে কি, এখানে লিমিটটা ছিল x1 থেকে x2, এখানে যে আমরা লিখছি এই যে আমরা এখানে লিখছি এখানে লিমিটটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে লিমিটটা হচ্ছে x1 থেকে শুরু করে x2 পরিমাণ প্রসারিত করছি। লিমিটটা দেখো x1, x1 কি সাম্য অবস্থান, হ্যাঁ সাম্য অবস্থানের থেকে দূরত্ব। সো যদি সাম্য অবস্থান থেকে আমরা প্রসারিত করি তাহলে x1 এর মান 0, সাম্য অবস্থান থেকে প্রসারিত করলে x1 এর পরিমাণ 0, তখন আমরা সেই ক্ষেত্রে সহজ করে লিখতে পারি হচ্ছে w সমান সমান হাফ কে x2 স্কোয়ার বা x2 স্কোয়ারটাকে আমরা শুধু x দিয়ে প্রকাশ করি, হাফ কে x স্কোয়ার এরকম লিখতে পারি। এটা কখন লিখতে পারবো, যদি আমরা সাম্য অবস্থান থেকেই আমরা কি করি যে এটাকে প্রসারিত করি, সাম্য অবস্থান থেকেই প্রসারিত করা হয়েছে। তার মানে দুইটা কথা একটু মনে রাখো, সুন্দর করে লিখে রাখো, x1 এবং x2 কি, কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, একটা স্প্রিংয়ের একটা স্প্রিং ধ্রুবক থেকে সেটা দেওয়া থাকবে, একটা স্প্রিংকে প্রসারিত করতে কতটুকু বল প্রয়োজন সেটা হচ্ছে তার স্প্রিং ধ্রুবক, সেটা দেওয়া থাকবে। x1 হচ্ছে সাম্য অবস্থান থেকে আদি দূরত্ব, x2 হচ্ছে সাম্য অবস্থান থেকে শেষ দূরত্ব, শেষ। x1 প্রারম্ভিক দূরত্ব, প্রারম্ভিক অবস্থান, x2 হচ্ছে শেষ অবস্থান। তার মানে তুমি মনে করো কথা তোমাকে বলা থাকলো সাম্য অবস্থান থেকে 3 মিটার দূরে ছিল, সেখান থেকে প্রসারিত করা হলো 5 মিটার, তাহলে এই সাম্য অবস্থান থেকে আদি অবস্থানটা কত দূরে ছিল, 3 মিটার, তাহলে আদি অবস্থানের দূরত্ব 3। সাম্য অবস্থান থেকে এখন শেষ অবস্থানের দূরত্ব কত, এই যে মোট এটুকু 3 এটুকু 5, তাহলে মোট 8, তাহলে x2 হবে সেই 8। তার মানে সাম্য অবস্থান থেকে আদি এবং শেষ অবস্থানের দূরত্ব, তাহলে লিখে রাখো x1 হচ্ছে কি সাম্য, সবাই বাংলাটা লিখে নাও, যাদের মনে থাকবে না তারা অবশ্যই লিখে নাও, x1 হচ্ছে সাম্য অবস্থান থেকে যে প্রারম্ভিক বা আদি অবস্থানের দূরত্ব, আর x2 হচ্ছে সাম্য অবস্থান থেকে শেষ বিন্দু বা শেষ অবস্থানের দূরত্ব। এটা ঠিক আছে, আমি এটা বুঝলাম আমরা। তো স্প্রিংকে এক্সপোনেন্ট প্রসারিত করতে বাহ্যিক বল দ্বারা কি হবে, হাফ কে এক্স স্কোয়ার, কারণ সাম্য অবস্থান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আনা হয়, তখন শুধু এক্স লিখলেই হবে, যে 5 সেন্টিমিটার প্রসারিত করছি তাহলে এখানে আমরা 5 বসাবো, অর্থাৎ মিটারে নিয়ে বসাবো, তাহলেই হবে। সো কোনো কিছু না বলা থাকলে বুঝে নেব সাম্য অবস্থান থেকেই টানা হয়েছে। সো সবগুলো কথা বলে দিলাম। আর এবার এই কথাটা কি জাস্ট আমরা একটু রিপিট করতে পারি, স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারিত করতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ না, এবার হচ্ছে আমাদের জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে কি স্প্রিংকে এক্স পরিমাণে, আচ্ছা আমরা এটুকু নিয়ে এটুকু নিচ্ছি, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ না বলে জিজ্ঞেস করতে পারে কি যে হচ্ছে যে বাহ্যিক বলের বিপরীতে কৃত কাজ। সো এখানে আমাদের আরেকটা ছোট্ট জিনিস আসবে, তো এখানে আমাদের আরেকটা জিনিস আসবে, সো এখানে আমরা একটা স্টার দিচ্ছি। সো বাহ্যিক বল দ্বারা কাজ না বলতে বাহ্যিক বলের বিপরীতে কাজ, বা তোমাকে এটা বলতে পারে প্রত্যয়নী বল দ্বারা কাজ। তো বাহ্যিক বলের বিপরীতে কাজ বা প্রত্যয়নী বল দ্বারা কাজ। সো মনে রাখবা বাহ্যিক বল তো এদিকে, আর বাহ্যিক বলের বিপরীত মানে কি, উপরের দিকে, মানে প্রত্যয়নী বল। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রত্যয়নী বল দ্বারা কাজ, যে প্রত্যয়নী বল দ্বারা কাজ। সো এই প্রত্যয়নী বল দ্বারা কাজটা কি হবে খেয়াল করো, এই প্রত্যয়নী বল দ্বারা কাজ। সো সেক্ষেত্রে প্রত্যয়নী বল দ্বারা কাজটা হবে হচ্ছে ডাব্লিউ সমান সমান হাফ কে, সব কিছু সেম থাকবে, শুধু সামনে একটা মাইনাস আসবে। সো মাইনাস হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, ওকে। বা তুমি লিখতে পারতা হাফ কে x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, মাইনাসটা ভিতরে গুণ করলে এরকম চলে আসতো। সো দ্যাটস ইট, এই দুইটা জিনিস তোমাকে এখান থেকে মনে রাখতে হবে, তাহলেই হবে। স্প্রিংয়ের ক্ষেত্রে এই কাজের দুইটা জিনিস মনে রাখো, মেইন সূত্র হচ্ছে এটা হচ্ছে স্প্রিংয়ের কাজের মেইন সূত্র, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এরকম পাবো হাফ কে এক্স স্কোয়ার, বা আরও ইলাবোরেটলি বললে হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। আর প্রত্যয়নী বল বা বাহ্যিক বলের বিপরীতে যদি বলে তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে, বা যদি বলে স্প্রিং বল, প্রত্যয়নী বল বা স্প্রিং বল দ্বারা কাজ, প্রত্যয়নী বল বা স্প্রিং বল দ্বারা কাজ বললে কত হবে, হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, কিন্তু সামনে একটা মাইনাস, দ্যাটস ইট। সো একটু কথা তুমি মনে রাখো, স্প্রিংয়ের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যটা কি, কাজ শক্তি হচ্ছে যে এই টুলসটা তোমার অনেক অঙ্ক করতে কাজে লাগবে, সেটা আমি সুন্দর করে দেখো খুবই সংক্ষেপে এক লাইন তোমাকে বলে দিচ্ছি, বিবৃতিটা তোমাকে বলে দিচ্ছি যে কৃত কাজ কি হবে, এর গতিশক্তির পরিবর্তনের সমান। যে কোনো বস্তু তুমি বল প্রয়োগ করে কৃত কাজ করছো, তাহলে এটা হবে হচ্ছে এই কৃত কাজটা হবে হচ্ছে কিসের সমান, এই কৃত কাজটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ ডাব্লিউ সমান সমান ডেল ইকে। জাস্ট এটা হচ্ছে মেইন লাইন, তুমি এটা মনে রাখো। বা এটাকে আমরা লিখতে পারি এভাবে, ডাব্লিউ এর পরিবর্তে তুমি এফএস লেখো, এমজিএস লেখো, যেভাবে তুমি কাজ উদ্দীপক অনুসারে বের করতে হয় সেটা বের করবা। আর গতিশক্তির পরিবর্তন তুমি কি লিখবা, গতিশক্তির পরিবর্তন লিখবা যে হাফ এম সাথে কি লিখবা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে হয়ে গেল গতিশক্তির পরিবর্তন। অর্থাৎ হচ্ছে এটা
এই কৃতকাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে মেইন কথাটা। তো বাংলা কথাটা তুমি মনে রাখো যে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। সো এটাই হচ্ছে কৃতকাজ বা ব্যয়িত শক্তি সমান হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ তোমার গতিশক্তির যে পরিবর্তন তুমি করতে চাও সেই অনুসারে অতটুকুই কাজ তোমাকে করতে হবে। তাহলে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। সো এই কথাটা সুন্দর মতো মাথায় রাখো, কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, দ্যাটস ইট। ওকে, সো এই হচ্ছে টুলসটা, আমাদের অনেক কাজে লাগবে সামনে। মাথায় রেখো যে ডাব্লিউ সমান সমান ডেল ইকে বা ডাব্লিউ সমান সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইভি স্কোয়ার। ওকে, তো কাজ শক্তি উপপাদ্য সেটা আমরা কাজে লাগাবো সামনে। হাতুড়ি পেরেকের আমরা এখানে টাইপটা একটু দেখবো যে হাতুড়ি পেরেকের ক্ষেত্রে কী ঘটনা ঘটে। সো মনে করো আমরা এখানে একটা সিনারিও নিচ্ছি, এরকম একটা সিনারিও যেরকম ঘটতেছে যে সাপোজ কোনো একটা হাতুড়ি, হ্যাঁ বললাম যে এম ভরের একটা হাতুড়ি, সেটা হচ্ছে আমাদের ধরলাম যে একটা হাতুড়ি যার ভর হচ্ছে এম। সো এম ভরের একটা হাতুড়ি, এই যে এখানে মাটি আছে মনে করো, এম ভরের একটা হাতুড়ি এই মাটির উপর অবস্থিত একটা পেরেকের উপরে, মাটির উপর অবস্থিত একটা পেরেকের উপরে মনে করো, হ্যাঁ পেরেকের উপর অবস্থিত মনে করো যে এভাবে করে একটা পেরেক এখানে আছে। সো একটা পেরেক মাটির উপর এভাবে আছে, একটা হাতুড়ি এইচ উচ্চতা হতে কি করলো এই পেরেকটার উপরে পড়লো, মানে এইটুকুর উচ্চতা কত, এইটুকুর উচ্চতা হচ্ছে এই হাতুড়ির অবস্থান থেকে পেরেকের মাথা পর্যন্ত এই যে উচ্চতাটা এটা হচ্ছে এইচ। তাহলে এইচ উচ্চতা হতে যদি একটা হাতুড়ি এই পেরেকের উপরে পড়ে তাহলে কী হবে, এই পেরেকটা এখানে কি, এই পেরেকটা কী হবে, এই পেরেকটা হচ্ছে নিচে নেমে আসবে, ঠিক কিনা, যে পেরেকটা এরকম করে এরকম মাটির মধ্যে এরকম ঢুকে যাবে। সো পেরেকটা যেরকম মাটির মধ্যে এরকম ঢুকে যাবে তখন জিনিসটা দেখো কীরকম হয়ে গেল, হ্যাঁ সব জিনিসটা এই যে মাটির মধ্যে চলে আসলো, পেরেকটা এরকম এই যে মাটির মধ্যে একটু চলে আসবে। সো পেরেকটা যে মাটির মধ্যে ঢুকে যাবে তাহলে এই মাটি কী করবে, একটা প্রতিরোধকারী বল দিবে, তাই না। তার মানে এই দেখো এই হাতুড়িটা শক্তি আনতেছে, এর মধ্যে বিভব শক্তি জমা আছে, এই বিভব শক্তিটা যখন এর উপরে পড়বে তখন এই দেখো যখন আমাদের হাতুড়িটা এখানে চলে আসছে, যখন আমাদের হাতুড়িটা, হ্যাঁ যখন আমাদের হাতুড়িটা মনে করো এই জায়গায় চলে আসছে, খেয়াল করো এই যে এম ভরের হাতুড়িটা যখন কি হয়েছে, যখন আমাদের কি হয়েছে হাতুড়িটা, এই যে হাতুড়িটা জাস্ট আমাদের এইখানে এসে পড়লে, ঠাস করে পড়লে এর মাথার মধ্যে, তখন কি ঘটনা ঘটবে, এই হাতুড়িটা আর পেরেকটা একসাথে নিচে নামবে এতটুকু অংশ। ধরলাম যে এই পেরেকটার উচ্চতা হচ্ছে, এই পেরেকটার উচ্চতা হচ্ছে আমরা ধরে নিলাম কি যে হচ্ছে এক্স, এটা ধরে নিলাম হচ্ছে এক্স। হ্যাঁ, তার মানে মেইন ব্যাপারটা কি, এই হাতুড়িটা যখন এই উচ্চতা হতে এই পেরেকের উপরে পড়বে তখন এই পেরেকটা এই হাতুড়ির যেই শক্তি নিয়ে আসে সেই শক্তির কারণে সে মাটির মধ্যে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, মাটির মধ্যে এখানে ঢুকলো, কত পরিমাণে ঢুকলো, এখানে এক্স পরিমাণ পেরেকটা ছিল, তাহলে ধরলাম যে পুরোটাই ঢুকে গেছে, তাহলে এক্স পরিমাণ ঢুকে গেছে, তাহলে মাটিও তাকে কী করবে, একটা বাধাদানকারী বল দেবে। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, খেয়াল করো এই যে মাটি যে এখানে একটা বাধাদানকারী বল দিল, সো মাটি যে বাধাদানকারী বল দিল সেই যে বলটা দিল সেই বলটা হচ্ছে, সেই বলের দরুন যে কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের ডাব্লিউ। সো ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারবো, যে ডাব্লিউ সমান সমান লিখতে পারবো হচ্ছে আমরা কি, এটা লিখবো আমরা একটু পরে ডাব্লিউটা। আর তার আগে দেখো এই কাজটা পাইলো কোন শক্তির জন্য, উপর থেকে পড়তেছিল বিভব শক্তি, তো সেই বিভব শক্তির জন্য এই কাজটা সম্পাদন হইলো। সো এখানে বিভব শক্তিটা কী হবে, এম জি এইচ, তবে খেয়াল করো এখানে এইচ উচ্চতা, এখানে এক্স উচ্চতা, তাহলে আমি একেবারে কি লিখতে পারবো যে এখানকার যে এইচ প্লাস এক্স উচ্চতা, অর্থাৎ কোনো একটা হাতুড়ি যদি, তুমি খালি মনে রাখবে এইটুক কথা, কোনো একটা হাতুড়ি যদি এইচ উচ্চতা হতে পেরেকের উপরে পড়ে তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কী হবে, এম জি এইচ প্লাস এক্স। আর ডাব্লিউ এর পরিবর্তে তুমি লিখবা হচ্ছে যে ডাব্লিউ এর পরিবর্তে কি লেখা যাবে, ডাব্লিউ সমান লেখা যাবে এফ এক্স, তাই না। আমি এক লাইনেই সমীকরণটা লিখে দিচ্ছি, তুমি জাস্ট এই লাইনটা মনে রাখবা। তাহলে তোমার সহজ তোমার কাজ হচ্ছে তুমি কি করবা, যে কোনো একটা হাতুড়ি এইচ উচ্চতা হতে যদি পড়ে পেরেকের উপরে তাহলে সেক্ষেত্রে সমীকরণ লিখবো কি আমরা, যে এফ এক্স সমান এম জি এইচ প্লাস এক্স। এখান থেকে তোমাকে বের করতে বলতে পারে অনেক কিছু, যে মাটির প্রতিরোধকারী বল কত, এই যে এটাই তো সেই মাটির প্রতিরোধকারী বল, এটাই তো হচ্ছে সেই মাটির প্রতিরোধকারী বল, মাটির প্রতিরোধকারী বল, আর প্রতিরোধকারী বলের দরুন যে কাজ সেটা হচ্ছে এফ এক্স। সো এফ এক্স হচ্ছে সেই কাজটা, এই কাজটা কার সমান, ওই যে বিভব শক্তি নিয়ে আসছিল সেটা সমান এম জি এইচ প্লাস এক্স। সেটা হচ্ছে একটা সিনারিও, এটা মনে রাখো। আর আরেকটা সিনারিও তুমি মনে রাখবা এই হাতুড়ি পেরেকের, আরেকটা সিনারিও তুমি মনে রাখবা, সেটা হচ্ছে যদি এমন ঘটনা ঘটতো যে এখানকার আমাদের এই জিনিসটা দেওয়া না থাকতো, আমাদের এই জিনিসটা দেওয়া না থাকতো এখানকার মধ্যে, বরঞ্চ বলা থাকতো এই পেরেকটা উপরে এই হাতুড়িটা পড়তেছে, কত উচ্চতা সেটা বলা নাই, খালি বরঞ্চ এটা বলা আছে, এটা হচ্ছে ভি বেগ নিয়ে পড়তেছে, হ্যাঁ এটা ভি বেগে পড়তেছে।
তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম, যখন ভি বেগে পড়তেছে তখন সে কি শক্তি আনতেছে, তখন সে শক্তি আনতেছে হচ্ছে এতটুকু, সে একা একা যখন আসছে এতটুকু অংশে সে শক্তি আনছে গতি শক্তি, তাহলে তখন তুমি লিখবা হচ্ছে কত, হাফ এম ভি স্কোয়ার। কিন্তু যখন সে এখানে পড়ছে এটার উপরে সে গতিশক্তিটা দিয়ে ফেলছে, এখন সে এক্স উচ্চতায় আছে, এখন সে পাবে হচ্ছে বিভব শক্তি, সে এখন তার মধ্যে জমা আছে বিভব শক্তি। এখানকার আমাদের উচ্চতা দেওয়া ছিল না, তাই আমরা এমজিএস লিখতে পারলাম না, এখানে ভি দেওয়া ছিল, তাহলে সে গতিশক্তিটুকু লিখলাম, গতিশক্তি নিয়ে আসছে এখানে। আর এই অংশে দেখো সে এক্স উচ্চতায় অবস্থান করছে, তার মধ্যে তার বিভব শক্তি আছে, তার মধ্যে বিভব শক্তি কত আছে, এমজি এক্স। তখন সেক্ষেত্রে লিখতে পারবো আমরা এফ এক্স সমান হাফ এম ভি স্কোয়ার যোগ এমজি এক্স। তুমি খালি সিনারিটা মনে রাখো, বেগ দেওয়া থাকলে এভাবে লিখবো, আর যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে এভাবে লিখবো। দুইটা সিনারিও, আর এটা লাস্ট সিনারিও তুমি মনে রাখবা, তাহলে তোমার এখান থেকে কাজ শেষ। সেটা হচ্ছে যদি কখনো তোমার কাছে এরকম জিনিস দেওয়া থাকে, ওটা খেয়াল করো যে আমরা এটা কি পুরোটাকে ঘুরাই দিলাম, মনে করো যে সিনারিটা এবার এরকম না, সিনারিটা হচ্ছে এবার এরকম। হ্যাঁ, যে তুমি কি করতেছো, যে তুমি একটা হচ্ছে দেওয়ালের মধ্যে এরকম উলম্বভাবে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের মধ্যে তুমি মনে করো এরকম ভি বেগে আঘাত করতেছো, ভি বেগ নিয়ে এই পেরেককে তুমি আঘাত করতেছো এভাবে, ঠিক আছে। সো ভি বেগ নিয়ে যেভাবে তুমি একটা পেরেককে দেওয়ালের মধ্যে এরকম উলম্ব একটা দেওয়ালে আঘাত করো, তখন সেক্ষেত্রে কী হবে, তখন সেক্ষেত্রে শুধুমাত্র এতটুকু হবে যে এফ এক্স সমান হাফ এম ভি স্কোয়ার। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র মনে রাখা তিনটা জিনিস, যে এরকম উলম্ব দেওয়ালে যদি আঘাত করে কখনো বলে, তখন তুমি লিখবে এফ এক্স সমান হাফ এম ভি স্কোয়ার, এফ হচ্ছে সে বাধাদানকারী বল, এক্স হচ্ছে কতটুকু ভিতরে প্রবেশ করলো, হাফ এম ভি স্কোয়ার। এম হচ্ছে কার ভর, হাতুড়ির ভর, আর ভি হচ্ছে আমাদের সেই হাতুড়ির বেগ। আর যদি কখন দেখো এরকম একটা উচ্চতা হতে সে ভি বেগ নিয়ে পড়ছে কিন্তু উচ্চতা দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে কী লিখবো, হাফ এম ভি স্কোয়ার যোগ এম জি এক্স, কারণ এক্স পরিমাণ ভিতরে ঢুকছে, আর ইকুয়াল টু এফ এক্স। আর যদি দেখো যে এখানে এটাও দেওয়া আছে যে কত উচ্চতা হতে পড়তেছে, আর এটাও দেওয়া আছে, সেক্ষেত্রে কি লিখতে পারবো আমরা, এম জি এইচ প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে এফ এক্স। সো এই তিনটা সিনারি তুমি মনে রাখো সুন্দরভাবে, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই তুমি তোমার পরীক্ষাতে সুন্দর মতো উত্তর করতে পারবা, কোনো সমস্যা নাই। এবার আমাদের এখানে আরেকটা টাইপ পড়তে হবে, সেটা হচ্ছে ভারকেন্দ্রের স্মরণজনিত কাজ। সো এই টাইপটা আমাদের এখান থেকে দরকার হয়, ভারকেন্দ্রের স্মরণজনিত কাজ। ভারকেন্দ্রের স্মরণজনিত কাজের ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো তোমার কাছে কী আছে, তোমার কাছে এরকম একটা লাঠি আছে, এই লাঠিটা এরকম শোয়ানো অবস্থায় আছে, তোমাকে বললো আচ্ছা ঠিক আছে এই লাঠিটা শোয়ানো অবস্থায় আছে, এই লাঠিকে যেভাবে খাড়া করতে চাই, হ্যাঁ, বা ধরলাম যে এই পাশে আমি এরকম খাড়া করতে চাই, তাই লাঠিটা এরকম শোয়ানো অবস্থা আছে, চিকন একটা সরু লাঠি, সরু, হ্যাঁ, মানে চিকন, সেখানকার এটার মনে করো পুরুত্ব টুরুত্ব তেমন কিছু নাই, হ্যাঁ, দৈর্ঘ্য খালি দৈর্ঘ্য আছে, প্রস্থ তেমন কিছু নাই মনে করো। সো ব্যাপারটা হচ্ছে এরকম, সে জিনিসটা ছিলই যে এরকমভাবে আমি এটাকে খাড়া করবো, মনে করো সেম পরিমাণই দৈর্ঘ্য, মনে করো সেম পরিমাণই দৈর্ঘ্য, এরকম জিনিসটা শোয়ানো ছিল আমি খাড়া করবো, তাহলে এখন কি এক্ষেত্রে কী কাজ করতে হবে, এবার জিনিসটাকে ধরে খাড়া করতে কৃতকাজ। তার মানে আমরা প্রথমটা দেখতেছি যে লাঠি খাড়া করতে কৃতকাজ, তাহলে আমরা প্রথমটা দেখছি হচ্ছে যে একটা এরকম শোয়ানো অবস্থায় লাঠি আছে, সো লাঠি, হ্যাঁ, দীর্ঘ একটি লাঠি, হ্যাঁ, দীর্ঘ একটি লাঠি, তা দীর্ঘ একটি লাঠি বলতে বোঝাচ্ছি আমরা এটা কোনো প্রস্থ নাই, শুধুমাত্র লম্বা। সো দীর্ঘ একটি লাঠি খাড়া করতে কৃতকাজ, দীর্ঘ একটি লাঠি খাড়া করতে কৃতকাজ। সো দীর্ঘ একটি লাঠি খাড়া করতে কৃতকাজ। তো এখানে আমাদের কি করতে হবে, এই ভারকেন্দ্রর স্মরণ নিয়ে কাজ করতে হবে, কেন সেটা আমরা একটু বুঝবো এখন। সো তুমি খেয়াল করো যে এবার তাহলে আমি কি লিখবো, ধরলাম এই লাঠিটার পুরোটার ভর হচ্ছে কি, লাঠিটার পুরোটার ভর হচ্ছে যে হচ্ছে এম, তাহলে সেক্ষেত্রে কি লিখবো, ডাব্লিউ সমান এম জি এইচ, আর এইচ মানে হচ্ছে এখানকার ভারকেন্দ্রের স্মরণ। এখানকার এইচ বলতে কি বোঝানো হচ্ছে, যে এইচ ইকুয়াল হচ্ছে ভারকেন্দ্রের স্মরণ, যে ভারকেন্দ্রটা কতটুকু স্মরণ ঘটলো। এখন কেন ভারকেন্দ্রের স্মরণ বা গড় স্মরণ কেন নিতে হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো প্রথমত এই লাঠিটার সমস্ত ভর, যেহেতু এটা একটা দীর্ঘ একটা লাঠি, তাহলে সুষম একটা লাঠি, তার মানে কি হবে, মাঝ বরাবর কাজ করতেছিল। সো এখন এটা এই দৈর্ঘ্যটা এই মাঝ বরাবর, ঠিক আছে, ভালো। এবার দেখো যে তুমি খাড়া করলা, এখন খাড়া করছো, এখনও তো এটার মাঝ বরাবরই তার ভর কেন্দ্রটা কাজ করবে, তার মানে এরকম দীর্ঘ একটা সুষম জিনিসের ভর কেন্দ্রটা কোথায়, যে হচ্ছে এরকম মাঝে, ঠিক আছে, এটা আমরা জানি, বুঝলাম। কিন্তু কেন ভর কেন্দ্রের আমরা ভারকেন্দ্রের স্মরণটা আমরা কেন নিব সেটা একটু বুঝো। যে মনে করো কোনো একটা বস্তু যদি থাকে, বিন্দু একটা বস্তু থাকে, এই বস্তুটাকে ধরে তুমি এই উচ্চতায় উঠাইছো, তাহলে তুমি বুঝতে পারতেছো এক্স্যাক্ট এতটুকু উচ্চতায় উঠাইছো, উচ্চতাটা তুমি জানো, এমজিএস লিখবা, শেষ। এবার খেয়াল করো এটা একটা দীর্ঘ একটা লাঠি, এটাকে তুমি কি করছো, জাস্ট খাড়া করছো, খাড়া করতে অবশ্যই তোমার কাজ করতে হয়েছে, কিন্তু এই বস্তুটার কতটুকু স্মরণ ঘটছে তুমি কি বলবা, যে দেখো এই বস্তুটার এই পয়েন্ট আগে মাটিতে ছিল, এখন সেটা মাটিতেই আছে, কিন্তু এই পয়েন্টটা আগে এই মাটিতে ছিল, এখন এই খাড়া অনেক উচ্চতায় উঠে গেছে, তাহলে তুমি কি এই পয়েন্টের উচ্চতা নিবা,
নাকি এই পয়েন্টের উচ্চতা নিবা, নাকি এইটার উচ্চতা নিবা, নাকি এই পয়েন্টের উচ্চতা নিবা, কোন পয়েন্টের উচ্চতা নিবা? তুমি সেই পয়েন্টের উচ্চতাটা নিবা, তাহলে মানে অ্যাকুরেট জিনিস আসবে যেখানে সেটা টোটাল ভর কাজ করতেছিল। টোটাল ভর কাজ করছিল কোথায়? এই কেন্দ্রে। তাহলে এখনও তারা টোটাল ভর কাজ করতেছে এই কেন্দ্রে। তাহলে তুমি এই বিন্দু বিবেচনা করতেছো না, আবার একদম উপরের বিন্দু বিবেচনা করতেছো না, যেখানে ভর কাজ করছিল সেই বিন্দু বিবেচনা করতেছো, তাহলে জিনিসটা ফেয়ার থাকলো। তাহলে তুমি দেখো এই ভরকেন্দ্রের স্মরণ কতটুকু হয়েছে। আগে ছিল ভরকেন্দ্রটা এই বরাবর, তাই না? ভরকেন্দ্রটা ছিল আগে কোন বরাবর? এই দেখো এই এই মাটি বরাবর ছিল আর কি, তাই না? আগে তো এই মাটি বরাবর ছিল, আগে এরকম মাটি বরাবর ছিল। তো ভরকেন্দ্রটা কাজ করতেছিল এই মাটি বরাবর। সো এখন কোন বরাবর কাজ করতেছে? এখন কাজ করছে এই যে এই বরাবর। তো তুমি বুঝতেই পারতেছো, দেখো এখন কাজ করতেছে কোন বরাবর? এই বরাবর কাজ করতেছে। তাহলে স্মরণ কতটুকু হয়েছে? স্মরণ অবশ্যই যে এইটুকুই তো স্মরণ করছে, তাই না? এই যে আগে এই বরাবর ছিল, এখন এই বরাবর। তাহলে ভরকেন্দ্র কতটুকু উঠে গেছে? ভরকেন্দ্র আসলে এতটুকু উঠে গেছে। তাহলে এই যে এতটুকু অংশই কিন্তু হচ্ছে আমাদের সেই ভরকেন্দ্রের স্মরণ। তার মানে আমাদের ভরকেন্দ্র আসলে এতটুকুর স্মরণ করছে। সো আগে ছিল এই বরাবর, এখন এই লেভেল বরাবর চলে আসছে, এতটুকু স্মরণ করছে। এটাই হচ্ছে আমাদের সেই এইচ। ঠিক আছে? তাহলে এই অংশটুকু বের করবো কীভাবে? বুঝতেই পারছি যে এই পুরোটা হচ্ছে আমাদের, পুরোটার দৈর্ঘ্য ছিল আমাদের এল। এই পুরোটার দৈর্ঘ্য ছিল আমাদের, মনে করো, হ্যাঁ, লাঠির পুরো দৈর্ঘ্যটা ছিল, মনে করো কথায় লাঠির পুরো দৈর্ঘ্যটা ছিল হচ্ছে আমাদের এল। এই লাঠির পুরো দৈর্ঘ্যটা ছিল আমাদের এল। তাহলে বুঝতেই পারতেছো পুরো দৈর্ঘ্যটা এল হইলে এতটুকু অংশ তাহলে কত হবে? এই এতটুকু অংশ হবে কত? এলের অর্ধেক, L/2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? W সমান সমান mgh, আর এইচ এর মান কত? L/2। তাহলে উত্তর হবে mg L/2। সো এরকমভাবে জিনিসটা বের করতে হয়। এটা একটা সিম্পল একটা কেস ছিল, আমরা এরকম আরেকটা কেসও দেখবো। তাহলে মেন কথা যে আমাদের যেহেতু বস্তুর আমি খাড়া করছি, তাহলে আমি কোন উচ্চতাটা নিব? আমি কি এই উচ্চতা নিব, নাকি একদম উপরের উচ্চতা নিব, নাকি ভারকেন্দ্রের উচ্চতাটা নিব? তাহলে এই ভারকেন্দ্রের উচ্চতাটা আমরা নিলাম, ভারকেন্দ্রের স্মরণটা নিলাম। আগে এই বরাবর ছিল, এখন এই বরাবর উঠে গেছে, তাহলে স্মরণ করছে এতটুকু। তাহলে এতটুকুই হচ্ছে আমাদের সেই উচ্চতাটা। ওকে, সেটা লিখে দিলাম আমরা mg L/2। আশা করি বুঝতে পেরেছো। MCQতে আমাদের এরকম আসতে পারে, সিকিউতে আমাদের এরকম প্রশ্ন আসতে পারে। আশা করি এটা আমাদের ক্লিয়ার। এইখান থেকে আমাদের পরীক্ষায় কিভাবে আসবে সেটা আমরা যখন সৃজনশীল করব, তখন সৃজনশীল সময়, হ্যাঁ, সেটা আমরা একটু এখান থেকে আবার দেখবো, সমস্যা নেই। সো তার আগে আমরা আশা করি এতটুকু জিনিস বুঝতেই পেরেছি যে কীভাবে এখানে জিনিসটা কাজ করে। সো এবার আমরা আরেকটা সিনারিও দেখি, যে মনে করে এবার কি, যে ভারকেন্দ্রের স্মরণজনিত কাজ। এবার এটা হচ্ছে একটা, যে এরকম একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আগেটা ধরছিলাম দীর্ঘ একটা লাঠি, কোনো প্রস্থ নেই, খালি দৈর্ঘ্য আছে। সো এবার চিন্তা করো এরকম একটা ইট কল্পনা করতে পারো তুমি। ইটের দৈর্ঘ্য দেওয়া, প্রস্থ দেওয়া, হ্যাঁ, দেওয়া আছে তোমার অনেক কিছু এরকম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু একটা দেওয়া আছে তোমার, এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে ইটের। এবার এই ইটটাকে বলছে কি, ইটটা এরকম ছিল, এই ইটটাকে ধরে আমরা খাড়া করছি। তাহলে এখন কৃতকাজ কত? তাহলে আমি আবারও লিখবো যে ঠিক আছে, এখানে কৃতকাজ কত হবে? যে W সমান সমান কী হবে? তাহলে আবারও আগের মতো mgh, এইচ হচ্ছে ভারকেন্দ্রের স্মরণ। তাহলে সেই ভারকেন্দ্রের স্মরণটাই আমি বের করতে চাচ্ছি, তাহলেই আমার কাজ শেষ। তাহলে কীভাবে বের করা যায়? সো আমরা তার আগে ধরে নিই কয়েকটা জিনিস। এই যে আমাদের ইটটা আছে, সেই ইটের এই যে দৈর্ঘ্যটা, হ্যাঁ, সেই দৈর্ঘ্যটা আমরা লিখে নিচ্ছি এখানে। এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল, দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল, দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এখানকার এল। আর এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে ধরে নিলাম কি ইটের, এটা হচ্ছে আমাদের এইচ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য উচ্চতা। ধরলাম আমরা কি হচ্ছে, কি ধরা যায়, এইচ তো আমরা এখানে লিখছি। তাহলে এখানে ধরলাম হচ্ছে উচ্চতা হচ্ছে, আমরা এখানে ধরলাম হচ্ছে বি, ধরলাম আমরা উচ্চতা, ধরলাম হচ্ছে আমরা বি, ধরলাম হচ্ছে বি, সমস্যা নেই। সো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের উচ্চতা। আচ্ছা, ফাইন। সো এক কাজ করি আমরা, উচ্চতাকে আমরা এইচই ধরি, উচ্চতাকে আমরা এইচ ধরি, হাইট, তাহলে ভালো হবে বুঝতে। এটাকে mgh প্রাইম দিলাম, ভারকেন্দ্রের স্মরণ। সো দৈর্ঘ্য হচ্ছে এল, উচ্চতা হচ্ছে এইচ, এটা দেওয়া আছে। এটাকে আমি ধরে খাড়া করছি। এখন এই ক্ষেত্রে হচ্ছে কৃতকাজ কত? তাহলে কি লিখবো আমরা? আগে আমরা দেখবো এটার ভারকেন্দ্র শুরুতে কোথায় ছিল, তারপরে কোথায় আসছে। এরকম আয়তাকার সুষম বস্তুগুলো আমরা ভারকেন্দ্র বের করি কোথায়? ঠিক মাঝখানে। এটার দৈর্ঘ্যকে আমরা আগে অর্ধেক করি, দৈর্ঘ্যকে আমরা আগে দুই ভাগে ভাগ করে ফেলি। হ্যাঁ, সো দৈর্ঘ্যকে আমি দুই ভাগে ভাগ করলাম এখানে। সো এটা হচ্ছে আমাদের, এইবার হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা। আর প্রস্থটা কী হবে? এই প্রস্থটাকেও আমি এই দুই ভাগে ভাগ করে ফেলি। তাহলে জিনিসটাকে মনে করো মাঝামাঝি এই ধরলাম এখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে এই বরাবর, এখানে আমাদের ছিল মনে করো যে ভারকেন্দ্র। সো আমি মনে করো এই যে বিন্দু পাইলাম, তো ধরলাম যে জিনিসটা ছিল এখানে, এই মাঝামাঝি এখানে ভারকেন্দ্রটা ছিল। সো এই দাগগুলা হচ্ছে, এই দাগটা আমি আপাতত সরাই দিচ্ছি, যে এই দুইটার ঠিক মাঝামাঝি তুমি এই ভারকেন্দ্রটা পাইছো। আচ্ছা, ঠিক আছে, ভালো। তার মানে আগে ভারকেন্দ্র ছিল এই বরাবর, হ্যাঁ, এই বরাবর আগে ছিল, আগে এই বরাবর ছিল। ওকে, এই কথা তুমি মাথায় রাখলাম। এবার যখন খাড়া করছো তখন ভারকেন্দ্র কোথায়? তখনও ঠিক মাঝখানেই হবে। তবে মাঝখানটা কোথায় হবে? দেখো যে এটা আমাদের ছিল, তাহলে হচ্ছে
যেমন এখান থেকে এতটুকু ছিল আমাদের, সো তার মাঝখান বরাবর মনে করে যে এখানে এখানে কোথাও আছে আর কি। হ্যাঁ, সো আমি এই লাইটটা বড় দেখাচ্ছি, আমি মাঝখানে এঁকে নিই। তাহলে আমি এখন এই যে এই বরাবরের যে মাঝখান, হ্যাঁ এই যে এই বরাবরের যে মাঝখান, তাহলে এখানে আসছে, মাঝামাঝি থাকবে। সো ভালো কথা, আগে ভারকেন্দ্র ছিল এখানে, এখন ভারকেন্দ্র এখানে, তাই ভারকেন্দ্রে কতটুকু সরণ ঘটলো। দেখো আগে ছিল এই বরাবর, এখন ভারকেন্দ্র আসছে কোন বরাবর, এই বরাবর। তাহলে এটাই হচ্ছে সেই সরণ, কতটুকু সরণ সেটা আমাকে হিসাব করে বের করতে হবে, যে এই মানটুকু কত, এই মানটুকুই হচ্ছে আমার যে ভারকেন্দ্রের সরণ। সো এটা আমরা বের করি এখান থেকে। সো এটাই হচ্ছে আমাদের সেই ভারকেন্দ্রের সরণ, এটাই হচ্ছে আমাদের সেই এইচ প্রাইম। সো এইচ প্রাইমটা আমরা বের করবো, আগে ছিল এই বরাবর, এখন আসছে ওই বরাবর, তাহলে এই মানটুকু কত। তো তুমি আগে খেয়াল করো এই জিনিসটা কতটুকু। দেখো এখান থেকে এই অংশটুকু পুরাটা একদম এই নিচ পর্যন্ত, এটা হচ্ছে L/2, দৈর্ঘ্যের অর্ধেক, তাই না, দৈর্ঘ্যের এটা হচ্ছে অর্ধেক। আর এইটুক কত, এই যে এইটুক কত, এইটুক ছিল আমাদের এইচ, তার অর্ধেক মানে কি, এই নিচের এই যে এইটুকু কত, নিচের এইটুকু হচ্ছে আমাদের H/2, তাই না। সো এইটুকু হচ্ছে H/2 আর পুরোটা হচ্ছে L/2। সো L/2 থেকে H/2 বাদ দিলে তো মাঝখানের টুকু পাবো, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে আমরা এরকম যে L/2 মাইনাস হচ্ছে কি H/2। সো এরকমভাবে আমরা বের করে ফেলতে পারি এ সকল ভারকেন্দ্রের সরণজনিত ক্ষেত্রে কৃত কাজ। তাহলে আমরা লিখবো হচ্ছে আমরা কত, W সমান mg L/2 মাইনাস H/2। এখন এই মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, তখন আমরা জাস্ট এই মানগুলো বসাই দিলেই তখন আমাদের হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে বের করলেই হয়ে যাবে L/2 মাইনাস H/2। সো আশা করি বুঝতে পেরেছো কীভাবে করলাম। সো এই কেসগুলো আমাদের প্রশ্ন একটু কঠিন হলে তখন আসতে পারে, এজন্য আমরা আদার্স কেজে শিখে রাখতেছি। মেইন কাজগুলো আমরা আগেই কিন্তু করছি, যেগুলো আমাদের পরীক্ষাতে মেইনলি আসতে পারে টাইপ 1 টাইপ 2 মেইনলি আমাদের কাজ হচ্ছে, যখন আমরা এক্সট্রা জিনিস যেগুলো পরীক্ষাতে আসলে আমরা যেন পারি, যে কোনোভাবে আসলে যেন পারি, সেটা শিখতেছি। সো তুমি মনে রাখলে এখান থেকে একটা ইট এভাবে খাড়া করতে কত কাজ করতে হবে। হ্যাঁ, সো ভালো কথা। এইবার আমরা দেখো স্তম্ভ তৈরি, এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে স্তম্ভ তৈরি। সো যাদের বোর্ডে প্রশ্নগুলো কঠিন করবে তাদের কিন্তু এইসব টাইপ থেকে আসবে। সো তাই তোমাকে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। স্তম্ভ তৈরি কঠিন বলতে একটু আনকমন টাইপ দিবে আর কি, সবসময় বিশেষ টাইপ আসছে না দিয়ে অন্য টাইপ দিবে, এটি কঠিন বলতে এইটাই, আর কিছু না। স্তম্ভ তৈরির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এই হচ্ছে আমাদের একটা ব্লক আছে, এই ব্লকটাকে তুমি এখানে রাখলা, তারপর এখানে রাখলা, এরকম এখানে রাখলা, এই ব্লকগুলোকে রেখে রেখে একটা স্তম্ভ বানাচ্ছ। স্তম্ভ বানাতে কত কাজ করতে হবে, তাহলে বুঝতেই পারছো। এটা হচ্ছে তোমার প্রথম ব্লক। এই প্রথম ব্লককে তুমি যখন কি করবা, এই স্তম্ভ বানাচ্ছ, প্রথম ব্লকটাকে রাখতে যে কাজ সেটা হচ্ছে W1, তাহলে W1 কাজ করতে হবে। দ্বিতীয় ব্লকটার জন্য যে কাজ করতে হবে সেটা W2, তৃতীয় ব্লকটার জন্য যে কাজ করতে হবে সেটা W3, চতুর্থটার জন্য যে কাজ করতে হবে W4, এরকম করতে করতে যতগুলো আছে তুমি সবগুলো যোগ করে দাও, মনে করো n সংখ্যক আছে, তো সেক্ষেত্রে তুমি কি পাবা, যে হচ্ছে সবগুলো যোগ করলে তুমি পেয়ে যাবা মোট কাজ। তার মানে এরকম ব্লকগুলোকে যখন আমরা এরকম রাখবো, রেখে রেখে স্তম্ভ তৈরি করতে কত কাজ করতে হবে সেটাই হচ্ছে আমাদের মোট কত কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের W। সো এটা হচ্ছে আমাদের এখানকার W। সো আশা করি এটা বুঝতে পেরেছো। এভাবে যোগ করতে হবে। এখন কি করা যায়, প্রথমটার ক্ষেত্রে কত কাজ করতে হয়েছে, তা ধরলাম এই প্রথমটা যখন তুমি এখানে রাখছো, তা দেখো তাহলে আমরা লিখবো কি, আমি সূত্র লিখবো এভাবে, তাহলে W সমান সমান লিখি আমি W1 সমান সমান কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে mgh আর h1 দিলাম, আর পরেরটা হচ্ছে কি, পরেরটার জন্য কত কাজ করতে হবে mgh2, 3 নাম্বারটার জন্য কাজ করতে হবে কত mg, সবগুলার ভর সমান তাই আমরা m লিখলাম, H3, তারপরটার জন্য কত কাজ করতে হবে mgh4 যোগ ডট 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 ডট, যতগুলো এরকম তুমি নিবা। এখন H1 H2 এইগুলোর মান কত সেটা বসাবো আমরা। সো তুমি খেয়াল করো এই মানগুলো যদি আমরা বসাই তাহলে কি আসে, H1 এর মানটা কত। সো এই দেখো তুমি যখন কি করছো, আমরা ভারকেন্দ্রের সরণ নেব, যে প্রথমে ভারকেন্দ্র ছিল এই বরাবর, হ্যাঁ এখনও ইটটাকে ধরে জাস্ট এখানেই রাখছো, তাহলে ভারকেন্দ্র এই বরাবরে আছে, যে ভারকেন্দ্রে কোনো সরণ ঘটছে, সরণ ঘটেনি, তাহলে তুমি এখানে H1 এর মানটা দিবা হচ্ছে 0, এই H1 এর মানটা দিবা হচ্ছে 0। আর আমরা একটা কাজ করি, দেখো সবার এখান থেকে mg কমন যাচ্ছে, সো mg কমন নিয়ে ফেলি, এখানে থাকলে হচ্ছে আমাদের কত mgটা কমন লিখে থাকছে হচ্ছে 0 যোগ, এবার এখানে আছে H2 মানে হচ্ছে পরের যে ইটটা আমাদের আছে। সো পরের ইটটা খেয়াল করো, এটার ভারকেন্দ্র হচ্ছে এখানে। সো ভারকেন্দ্র শুরুতে ছিল এই বরাবর, শুরুতে ছিল এই বরাবর, শুরুতে ভারকেন্দ্র ছিল মনে করো যে এই বরাবর, হ্যাঁ। সো এখন তুমি খেয়াল করো ভারকেন্দ্র এই বরাবর ছিল, আর বর্তমানে ভারকেন্দ্র চলে আসছে কোন বরাবর, চলে আসছে তো এই বরাবর। তাহলে এখন এই ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ কতটুকু তুমি নিজেই খেয়াল করো, তো ভারকেন্দ্রের সরণ হচ্ছে এতটুকু, এখান থেকে এই যে এতটুকু, এতটুকু হচ্ছে ভারকেন্দ্রের সরণ, এটাই হচ্ছে আমাদের কি এই অংশটুকুই হচ্ছে আমাদের কি
যেখানকার H2, এটাই হচ্ছে আমাদের H2। H2 এর মান কত বুঝতে পারছো, এটুকু অর্ধেক H, এটুকু অর্ধেক H, তাহলে পুরোটা মিলে হবে কত H। তাহলে এটার মানটা আমাদের হবে হচ্ছে H, এর হবে শুধু H। যোগ হচ্ছে H3। সো H3 এর ক্ষেত্রে দেখো যে এটার ভারকেন্দ্র কোথায় আসবে, এটার ভারকেন্দ্র এই মাছ বরাবর আর কি আসবে আর কি, হ্যাঁ এটা আসবে কোথায়, এই যে মাছ বরাবর, ঠিক আছে। এই হচ্ছে মাছ বরাবর, মনে করো এখানেও আসছে। সো এর মাছ বরাবর আমরা এখানে নিলাম, এই যে মাছ বরাবর আসছে ভারকেন্দ্র। তাহলে এখানে ভারকেন্দ্র স্মরণ কত, একদম আদিটা থেকে তুমি হিসাব করবা। একদম আদিতে ছিল হচ্ছে কত আমাদের, একদম আদি বলতে মনে করো এই হচ্ছে একদম আদি বলতে মনে করো এই হচ্ছে একদম নিচেরটা আমাদের, হ্যাঁ। সো এই হচ্ছে ঘটনা, একদম সবুজটা। তো সবুজটা থেকে কতটুকু স্মরণ করছে তুমি খেয়াল করো, এই সবুজটা থেকে এই স্মরণটা ঘটছে হচ্ছে, দেখো আমি এই যে হিসাব করি, একদম দেখো এই যে এই পরিমাণ স্মরণ ঘটছে, এই পরিমাণ স্মরণ ঘটছে, তাই তো, এই পরিমাণ স্মরণ ঘটছে। দ্বিতীয়টার ক্ষেত্রে এই মানটুকু কত, দেখো খেয়াল করো যে এইটুকু হচ্ছে একটা H2 এর মান কত ছিল, একটা H ছিল, তাই না। এটা আমাদের H2 ছিল এবং H2 এর মান ছিল কত, H2 এর মান ছিল হচ্ছে H। সো এইটুকু যদি H হয় তাহলে দেখো এইটুকু আরেকটা H, তাহলে সব মিলে এই অংশটা হবে কত আমাদের, সব মিলে এই অংশটা হচ্ছে আমাদের কত 2H। তার মানে এটা হচ্ছে আমাদের সেই H3। সো H3 এর মান হচ্ছে কত 2H। তাহলে আমি এখান থেকে বসাই দিচ্ছি হচ্ছে দেখো 2H। একটা জিনিস কিন্তু ধরতে পারলাম, প্রথমটার জন্য 0, পরেরটার জন্য H, 2 নাম্বারটার জন্য H, 3 নাম্বারটার জন্য 2H, পরেরটা বুঝতেই পারছো 4 নাম্বার, তাহলে হবে 3H, পরেরটা হবে কি 4H, এরকম চলতে থাকবে, বুঝতে পারলাম। তার মানে আমাদের মোট কৃত কাজ হবে হচ্ছে এই যে এটার। তাহলে আমি চাইলে এখান থেকে কী করতে পারি, এই H-টাও কমন নিয়ে ফেলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো W সমান হচ্ছে mgh, আর সাথে আছে কত 0 থেকে এই যে প্রথমটায় 1, কমনগুলো কি থাকে 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, যোগ ডট 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 ডট, ঠিক আছে। সো এরকম ডট ডট ডট, তার মানে এটা যোগ করলে টোটাল আমি কাজ পাবো। এবং এই কাজটা কত হবে খেয়াল করো, এটা হবে হচ্ছে mgh 0 থেকে এরকম যোগ করতে করতে কি একদম n সংখ্যক ইট থাকলে মনে করো তুমি এরকম যোগ করতেই আসো, কত পর্যন্ত তুমি যোগ করবা, কত পর্যন্ত তুমি এরকম যোগ করতে থাকবা, তুমি যোগ করতে থাকবা মনে করো একদম n-1, তো অনেক ইট আছে মনে করো nটা, তাহলে যোগ করবা n-1 পর্যন্ত। কেন, কারণ তুমি হচ্ছে তো দেখো এখানে এই দেখো মানে যোগ করলে কী পাবা, n-1 পর্যন্ত পাবা, কারণ প্রথমটার জন্য তো 0, তাই না। তো এক্ষেত্রে তুমি টোটাল হিসাব যদি করে পুরোটা যদি এই ধারাটা আমরা হিসাব করি, তাহলে এই ধারাটা হিসাব করলে পাওয়া যায় হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হচ্ছে সেই আমাদের কৃত কাজ, যে W সমান আসবে mgh n ইন্টু n-1/2, এবং এই W এর মানটা আমাদের আরও আসবে হচ্ছে mgh এই n ইন্টু n/2, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই অংশটুকে লিখতে পারি হচ্ছে আমরা nc2 এভাবে লিখতে পারি, আর সাথে হচ্ছে mgh। সো এটাও মাথায় রাখো। সেরকম n সংখ্যক ইট যদি তোমাকে কি বলে, বা n সংখ্যক ব্লক যে একটার উপর একটা রেখে এরকম স্তম্ভ তৈরি করতে হয়, কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে সরাসরি কাজ বের করবো কিভাবে, সরাসরি তুমি লিখতে পারো এরকম একটার পর একটা ব্লক এরকম সমান ভর সমান উচ্চতার তুমি ব্লক পিস দিয়ে একটার পর একটা রেখে এরকম স্তম্ভ তৈরি করতে হয়, তাহলে কাজ করতে হবে W সমান mgh n ইন্টু n-1/2, বা আমরা বলতে পারি nc2 mgh, এরকম, ঠিক আছে। দুইটাই একই কথা। সো এরকমভাবে তুমি জিনিসটা করে ফেলতে পারবা। সো আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এরকম একটার পর একটা এরকম ব্লক রেখে রেখে কাজ করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের সেখানকার সূত্রটা। সো এই জিনিসগুলো আমরা এখন সামনে দেখবো যে কিভাবে পরীক্ষাতে আসলে আসছে, সেগুলো আমরা এখনই দেখতে চাচ্ছি। তাহলে তুমি এই কয়েকটা টাইপ মনে রাখো, তাহলে তোমার হয়ে যাবে। এবার দেখো প্রশ্নগুলো কিভাবে আসছে এখান থেকে। এখান থেকে আমরা ময়মনসিংহ বোর্ড 23 একটা প্রশ্ন ছিল স্প্রিং থেকে। সো স্প্রিংয়ের প্রশ্ন দেখা যাক পারবা কিনা, জাস্ট আমি তোমাকে দেখাই দিচ্ছি এটা পারবা তুমি কিনা। আর স্প্রিং তো আমরা হচ্ছে অন্য চ্যাপ্টারেও পাবো, যেমন হচ্ছে আমাদের কি যে অষ্টম অধ্যায় পর্যবৃত্ত গতি। একটি স্প্রিংয়ের উপর 10 নিউটন বল প্রয়োগ করায় এটি 4 সেন্টিমিটার প্রসারিত হলো। স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার এবং পরে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো। বলছে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। তাহলে স্প্রিং ধ্রুবক কীভাবে নির্ণয় করবা, আমরা জানি F = kx, সহজ সূত্র শিখছিলাম F = kx। একটি স্প্রিং 10 নিউটন বল প্রয়োগ করছি আমরা। সো 10 নিউটন বল প্রয়োগ করায় 4 সেন্টিমিটার প্রসারিত হয়। সো যতটুকু প্রসারিত হয় সেটাই হচ্ছে আমাদের x। সো প্রসারিত হয় হচ্ছে 4 সেন্টিমিটার, সো x হচ্ছে 4, তাহলে 4 ভাগ হচ্ছে 100। সো এই আমরা সেন্টিমিটারকে মিটার বানিয়ে নিলাম, তাহলে দেখো আমাদের k এর মানটা চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে যে হচ্ছে 1000 ভাগ হচ্ছে 4, 1000 ভাগ 4 মানে কত আসবে 250 নিউটন পার মিটার।
সো এটাই হচ্ছে আমাদের এখান থেকে উত্তর, ঠিক আছে। এবার ঘ নম্বরটা কি বলছে তুমি খেয়াল করো, বলছে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কিনা। স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার প্রসারিত করছে, পরে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করছে, তাহলে এক্ষেত্রে কাজের পরিমাণটা সমান হবে কিনা। একটু আগে আমরা সেই কাজের সূত্র শিখছি যে কীভাবে কাজটা বের করতে হয়। তাহলে এটা আমরা আসো একটু চাপে এদিকে রাখি, আমরা এখানে ঘ নাম্বারটা করার চেষ্টা করি। ঘ নাম্বারটা আমরা এখানে করার চেষ্টা করি যে ঘ নাম্বারটা কীভাবে করা যায়। ওকে, সো এটা হচ্ছে আমাদের ছিল গ নাম্বারটা। দেখো ঘ নাম্বারটা আমাদের বলছে যে কৃতকাজ বের করতে হবে। সো দুই ক্ষেত্রে, প্রথমে 6 পরে আরও 6, লিখি আমরা প্রথম ক্ষেত্রে কৃতকাজ। সো প্রথম ক্ষেত্রে কৃতকাজ, সো প্রথম ক্ষেত্রে কৃতকাজ, সো প্রথম ক্ষেত্রে কৃতকাজ। সো ডাব্লিউ সমান সমান কী লিখবো আমরা, ওই শিখছিলাম যে হাফ কে কী শিখছিলাম আমরা, যেরকম শিখছিলাম x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, বা হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারতাম সরাসরি। এবার দেখো মানগুলো বসাচ্ছি কত আমরা, এই ডাব্লিউ সমান সমান হাফ কে এর মান তো একটাই স্প্রিং, কে এর মানটা আমরা বের করছি গ নম্বর 250, সেটা নিয়ে নিব আমরা। x2 মাইনাস x1 স্কোয়ার, স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার প্রসারিত করছি, মানে স্প্রিংটা যেখানে ছিল এরকম ছিল, সাম্য অবস্থানেই তো ছিল প্রথমে, তো প্রথমে 6 সেন্টিমিটার প্রসারিত করছি, তার মানে x1 এর মান 0, প্রথমে মানে x1 এর মান তখন 0 ছিল, তো সেক্ষেত্রে হবে 6 সেন্টিমিটার জায়গায় বসবে 0.06 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলেই তোমার হয়ে যাবে। এখান থেকে তুমি একটা উত্তর পেয়ে যাবা। আর এখানে দেখো 4 সেন্টিমিটার ছিল, এবার কিন্তু x এর মানে এখানে 4 সেন্টিমিটার বসানো যাবে না, কারণ ওইটা স্প্রিং ধ্রুবকের জন্য ছিল। এখন তুমি কাজ করার জন্য কতটুকু টাইনে লম্বা করছো আলাদা, সেটা বলা আছে 6 সেন্টিমিটার। সো একটা তোমার চলে আসলো প্রথম ক্ষেত্রে কাজ। এবার তুমি লিখবা দ্বিতীয় ক্ষেত্রে, এখন তুমি লিখবা এখন দ্বিতীয় ক্ষেত্রে, পরে আবারও 6 সেন্টিমিটার কাজটা আনছে, সো দ্বিতীয় ক্ষেত্রে কাজ, সো দ্বিতীয় ক্ষেত্রে কাজ, সো দ্বিতীয় ক্ষেত্রে কাজ কী হবে, তখন তুমি লিখবা যে ডাব্লিউ সমান সূত্র সেই একটাই, যে হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তো খেয়াল করো এই যে আমাদের হাফ কে এর মানটা হচ্ছে 250, x2 আর x1টা খেয়াল করো, বলছে তুমি জিনিসটা কল্পনা করো যে প্রথমে 6 সেন্টিমিটার প্রসারিত করছিল, তারপরে এটাকে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, তাহলে দেখো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি এখান থেকে এই পর্যন্ত টানা হয়েছে। সো আমরা জানি কি x2 আর x1 নিতে হয়, যে একদম সাম্য অবস্থান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কি আমাদের শেষ বিন্দুটা কি x2 আর প্রথম বিন্দুটা কি x1। তাহলে খেয়াল করো x2 কত, এটুকু 6, পরে আরও 6, তাহলে মোট কত, সাম্য অবস্থান থেকে মোট 12, তাহলে আমরা নিব হচ্ছে 12, তার মানে 0.12 স্কোয়ার মাইনাস x1টা কত, সাম্য অবস্থান থেকে প্রথমে তো 6 করছিল, তাহলে 6, এই যে বুঝলা x1 আর x2 এই ব্যাপারটা, যে আদি আর হচ্ছে শেষ বিন্দুর দূরত্বটা ভেবে নিলাম। সো এখান থেকে তুমি করলে একটা ডাব্লিউ পাওয়া, শুধু হলো আমি W1 এটা হচ্ছে W2, তাহলে এই হচ্ছে আমাদের চলে আসলো। সো বুঝতে পারছো মানটা সেম আসবে না, তখন তুমি বলবা সুতরাং W1 নট ইকুয়ালস টু W2, দুই ক্ষেত্রে কাজ সমান হবে না, হয়ে গেল। সো এরকমভাবে এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে স্প্রিংয়েরগুলো। সো স্প্রিংয়ের তুমি আরও দু একটা পাইলে এখান থেকে করে রাখবা। এটা ছিল আমাদের গ নাম্বারেরটা। আর পরেরটা হচ্ছে দেখো যদি দেখো 0.06 আর মাইনাস 0 স্কোয়ার, আর পরেরটা খেয়াল করে দেখো 0.12 মানে 12 আর 6, বুঝতে পারলাম কেন আমরা 12টা নিব। সো এই জন্য দেখবো কি কাজের পরিমাণটা সমান হবে না। সো ময়মনসিংহ পড়তে এসে এই প্রশ্ন আসছিল, সো আশা করি আসলে তুমি করতে পারবা। সো এটা এমনি একটা প্রশ্ন, জাস্ট হচ্ছে হেলানত, যেহেতু এটা 24 সালে আসছিল, যশোর বোর্ড 24 আসছিল, সো আমি এই জন্য দেখাই দিচ্ছি, এটা তোমরা এমনিতেই পারবা। এটা আমরা গত টাইপে হেলানোর তলের সময় শিখছিলাম। সো তুমি এখান থেকে এটা HW করে নিও, বলছে গাড়িটি এ থেকে বিতে কৃতকাজ। সো গাড়িটা এ থেকে বিতে যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো ডাব্লিউ সমান MGH, আর এইচ কি হবে যেটুকু, বিসি হবে এইচ, এইচটা বের করে নিব। আর আমাদের এখানকার এবি তো দেওয়া আছে, এখান থেকে বিসি বের করে নিলেই এইচ MGH শেষ। বলছে এবি রাস্তা পরেও গাড়িটি 72 কিলোমিটার/আওয়ার বেগ এর সীমা অতিক্রম করা সম্ভব কিনা। তাহলে আমরা দেখবো গাড়িটা যখন এভাবে করে এবি রাস্তা দিয়ে যায় তখন তার বেগ কত হয়, আমরা বেগটাই বের করতে চাই। সো বেগটা বের করে দেখবো মানটা 72-এর বেশি হয় না কম হয়, যদি বেশি হয় তাহলে বুঝবো হ্যাঁ 72-এর চেয়ে বেশি যাওয়া সম্ভব, আর যদি 72 আসে বা তার চেয়ে কম আসে তাহলে বুঝবো না 72 অতিক্রম করা সম্ভব নয়। সো আমরা এখান থেকে এই কাজটা করবো। সো প্রথমত আমরা কি যেটা করতে পারি, এখানে প্রশ্নে আরেকটা ইনফরমেশন আমাদের উল্লেখ করা ছিল যে এই গাড়িটার ক্ষমতা কত, এই গাড়িটার ক্ষমতা দেওয়া ছিল 152.18 কিলোওয়াট। সো এটা লিখে দিচ্ছে এখানে, এই জিনিসটা এখানে মিসিং। সেই গাড়িটার পাওয়ার ছিল হচ্ছে যে কত 152.18 কিলোওয়াট এরকম ছিল আর কি। সো গাড়িটার ক্ষমতা আছে, সো গাড়িটার ক্ষমতা আমরা জানি 151 কিলোওয়াট, তো আমরা এটাকে 1000 দিয়ে গুণ করলে ওয়াট আসবে। সো আমরা শুরুতে বের করব এই গাড়িটার হচ্ছে বেগ, একটা জিনিস বের করবো বেগ কত। তো সূত্র জানি কি আমরা P সমান ডাব, এটা HW, এটা কিন্তু তোমার HW আমি জাস্ট একবার হেইন্স দিয়ে দিচ্ছি। W P সমান কি MGH/T,
এম জি এইচ এর মান ওই যে বের করবো সাইন দিয়ে এম জি এইচ বাই টি। ওকে ভাই, এম জি এইচ সবই জানি আমরা এখানে। এবার খেয়াল করো যে এই এম জি এইচ বাই টি, এই যে এবি আর টি, এবি ভাগ টি, এবি ভাগ টি মানে কি খেয়াল করো যে এই দূরত্ব সে গেল, এটা হচ্ছে এস ছিল, এই দূরত্ব অতিক্রম করলো, আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি। সো এই দূরত্ব এস বাই টি, এই দূরত্বটা হচ্ছে এবি, তাহলে এবি বাই টি এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আমরা বেগ। তাহলে বেগ, মানে বেগ চলে আসলো। এই বেগটা আমরা বের করছি, বেগটা বের করে দেখছি আসছে কত, 20 মিটার পার সেকেন্ড। আর 20 মিটার পার সেকেন্ড মানে 72 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা 72ই সম্ভব বেগটা অর্জন করা, এর বেশি সম্ভব না। তো এটা বলবো যে 72ই সম্ভব, কিন্তু বেশি সম্ভব না, এতটুকুই। সো এখানে জাস্ট বেগ বের করতে হবে, এটা এইচডাব্লিউ তুমি করে ফেলবা। ওকে, সো এরকম একটা প্রশ্ন আমার ছিল এখানে, সেম এরকম একটা প্রশ্ন আছে, এটাও আমাদের আগেই পূর্ববর্তী টাইপেরই আমাদের প্রশ্ন ছিল, কিন্তু একবার এখানে দেখাই দিচ্ছি, কারণ এখানে দেখো একটু তরুণ লেখা আছে। সো একবার আমি বলে দিলে তোমার বুঝতে অসুবিধা হবে, তুমি এটা এইচডাব্লিউ করবা, কিন্তু মেইনলি এটা তোমার এইচডাব্লিউ থাকলো। আমি তারপরে একটু বুঝাই দিচ্ছি। 20 কেজি ভরের একটা বস্তুকে চিত্র অনুযায়ী এ বিন্দু থেকে বিতে উঠানো হলো। দেখো এই থেকে বিতে আমি এভাবে উঠাইলাম, এটা খাড়া উঠাইছি, আর একটা ওই বস্তুটাকে আমরা কি এরকম হেলানো তলে উঠাইছি। এখন জিজ্ঞেস করছে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করো। সো তুমি একটা বস্তুকে এই উচ্চতায় উঠাইছো, তাহলে সেই ক্ষেত্রে কাজ কি হবে, গ নাম্বার করতেছি আমরা। সেক্ষেত্রে কাজ তুমি লিখবা ডাব্লিউ সমান সমান এম জি এইচ। তবে এখানে খালি জি লিখলে হবে না, দেখো এখানে একটা আরেকটা ত্বরণ আছে, ত্বরণে উঠাইছে, তার মানে তোমার এখানে কি ত্বরণ হচ্ছে। আর লিফটের অঙ্ক শিখছিল না, যে লিফট যদি এ ত্বরণে উপরে উঠে তাহলে কার্যকর ত্বরণটা কি যোগ হয়, এম জি প্লাস এ ইন্টু এইচ। তাহলে সূত্রটা হবে হচ্ছে এরকম যে এম জি প্লাস এ সাথে হচ্ছে এইচ, ঠিক আছে। এখানে সূত্র হবে এরকম এম জি প্লাস এ ইন্টু এইচ। এই তো, এই হচ্ছে আমাদের ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কটার জন্য। আর প্রথম ও দ্বিতীয় কোন ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ, তা তুমি এখানেও কাজ বের করবা, এখানেও তুমি কাজ বের করবা। এখানে যখন কাজ বের করবা ঘ নাম্বারের ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কাজ তুমি কীভাবে বের করবা, তুমি নর্মাল দ্বিতীয় ক্ষেত্রে কাজ কীভাবে বের করতা সেটা বলো। তুমি লিখতা এটা আপনি সমান সমান কি এম জি এইচই লিখতা, কিন্তু তুমি কী করতা যে এখানে এইচটা দেখো 20 মিটার এখানে উল্লেখ করা আছে, এইচটা 20 মিটার উল্লেখ করা আছে। তুমি এখানে কিন্তু এবার দেখো তুমি যখন এভাবে করে উঠতা, হ্যাঁ এই পথ বেয়ে বেয়ে উঠতেছো, তখন তুমি কী নিতা যে এই পথের যেই আমাদের হচ্ছে দূরত্ব, বা আমরা লিখতাম না এভাবে যে হচ্ছে এই বরাবর যেমন জিটা খালি চেঞ্জ হবে, কারণ বস্তুটা এবার এই বরাবর উঠতেছে, এই বরাবর ত্বরণ দেওয়া আছে। তুমি একই জিনিস লিখবা এম জি এইচ, ঠিক আছে বুঝলাম। আমি এখানে লিখে আগে তোমার বুঝতে সুবিধা হবে। তারপরে আর কি চেঞ্জ হবে, এম জি এইচ, এখানে জি এর মধ্যে চেঞ্জ হবে, এইচ তো তোমার এখানে উল্লেখ করা আছে, আর বের করতে হবে না কষ্ট করে। কিন্তু জি প্রাইমের মানটা এবার কত হবে খেয়াল করো, যে এখানে এম ঠিক আছে কোনো সমস্যা নেই, এম জি প্রাইম কত লিখবো, দেখো এই বরাবর জি বা হচ্ছে এই বরাবর জি, আমরা জানি জি কাজ করে খাড়া নিচের দিকে, এদিকে জি কাজ করে, তাহলে এই দিকের জি এর মানটা হবে হচ্ছে জি কস থিটা। আর একটা 45 হলে এটাও 45, হ্যাঁ, তাহলে এই বরাবর জি হবে হচ্ছে জি কস 45। আর তার সাথে আরেকটা দেখো এ আছে, তাহলে এটাও দেখো বিপরীত দিকে, তাহলে কি হবে যোগ করতে হবে এখানে, কারণ আমরা কি করব যে এই জিটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে মানে আমাকে এটাকে এই জিটাকে ধরে নিয়ে আমাকে উপরে উঠতে হবে, তাহলে আমাকে অতটুকু বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কী লিখবো এখানে, এখানে খালি জি হবে না, এখানে হবে খালি এম, আর একবার লিখছিলাম জি প্লাস এ ইন্টু এইচ, এবার লিখবা জি কস 45 প্লাস এ প্লাস হচ্ছে এটাকে এ বানাই দিই প্লাস এ ইন্টু হচ্ছে কত এইচ। তাহলে এতটুকু পার্থক্য, আগের বার ছিল শুধু জি, এবার হবে জি কস 45। তাহলে এই পার্থক্যটুকু করলেই তুমি পেয়ে যাবা কি এখানকার কাজের মানটা। সো তুমি এটা কমপ্লিট করবা, ঠিক আছে। দেখো এম জি কস থিটা মানে কস 45 প্লাস এ ইন্টু এইচ, এতটুকু পার্থক্য। সো এটা কিন্তু ভালো প্রশ্ন, অনেকেই বুঝতে অসুবিধা, আমি একটু বলে রাখলাম। তো এবার এই অঙ্কটা খেয়াল করো, বলছে 30 গ্রাম ভরের একটি মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায় এবং স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে স্থির অবস্থান থেকে 3 মিটার দূরে একটি দেওয়ালে আঘাত দেয়। তাহলে আমরা জিনিসটা যদি চিত্রায়িত করে নিই তোমার বুঝতে সহজ হবে। সো মনে করো এখানে একটা মার্বেল ছিল, এই মার্বেলটা 30 গ্রাম ভরের একটা মার্বেল, সেটা আমাদের প্রশ্নে বলা আছে, এটা হচ্ছে 30 গ্রাম। সো সেটা আমি লিখে নিচ্ছি 30 গ্রাম ভরের একটা মার্বেল, যেটা কিনা 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে, তার মানে এটা যাচ্ছিল কত বেগে, এটা যাচ্ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে অপর একটা মার্বেলকে আঘাত করে, যেই মার্বেলটা ছিল হচ্ছে স্থির, যার ভর আমরা জানি না। এটা বলেছে যেটার বেগ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, মানে এটা স্থির ছিল শুরুতে। সো ধাক্কার পর মার্বেলটি 75% বেগ হারায়, তার মানে যখন এই ধাক্কাটা হয়, এই মার্বেলটা এসে এই মার্বেলকে ধাক্কা দেয়,
তখন কি ঘটনা ঘটে, যখন পরবর্তী এটা চলে যায়, দুজন আবারও চলা শুরু করে ধাক্কার পরে, এখানে এসে ধাক্কা দিছে ওই মার্বেলটা, তারপরে এই মার্বেলটা যে আমাদের সবুজ যেই মার্বেলটা ছিল, এই মার্বেলটা সামনের দিকে আবারও অগ্রসর হয়। সো এটা তার হচ্ছে কি E1 আদি বেগ ছিল, আর এখন সে হচ্ছে V1 বেগ নিয়ে সামনে যাবে। তবে কত বেগ হারাইছে? 75% বেগ হারাইছে। তাহলে বর্তমানে তার বেগ আছে কতটুকু? 25%। কতর 25%? আগে ছিল 10, সো 10-এর 25%, সো 10 ইন্টু 25%, তার মানে 10 ইন্টু 25% মানে কত? 0.2 এত। সো আমরা এই সিনারিওটাকে আরেকটু এদিকে এগিয়ে নিই, কারণ আমাদের দেওয়ালও দিতে হবে, দেওয়ালে আঘাতও করছে। সো আমরা সুন্দর করে পুরো চিত্রটাই তোমাকে ব্যাখ্যা করতে, তাহলে তুমি খুব সহজে অঙ্কটাও বুঝতে পারবা। সো এই ঘটনা গেল, এটা হচ্ছে ওই সবুজ মার্বেলটা। সাদা যে মার্বেলটা ছিল, এই মার্বেলটা পরবর্তী কী হয়েছে, সামনে এই মার্বেলটাও সামনে যাওয়া শুরু করছে। এই মার্বেলটা কত বেগে সামনে যাওয়া শুরু করছে দেখো, সেটা প্রশ্নে বলা যে স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। তাহলে ধাক্কার পরে তার বেগটা হয়ে যায় হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, এবং সে ধাক্কার পরে 3 মিটার দূরে একটা দেওয়ালকে, তার মানে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, যেমন তার মানে হচ্ছে কোথা থেকে শুরু করে, মানে যেখানে ছিল এখান থেকে শুরু করে, সো এখান থেকে শুরু করে সে একটু কত দূরে, সে হচ্ছে মনে করো এই 3 মিটার, এখান থেকে শুরু করে এই হচ্ছে 3 মিটার দূরে একটা দেওয়াল আছে। সো 3 মিটার দূরে এই হচ্ছে সেই দেওয়াল। সো 3 মিটার দূরে একটা দেওয়ালের মধ্যে আঘাত করে, ঠিক আছে? ধরলাম এই হচ্ছে আমাদের সেই দেওয়ালটা, এটা হচ্ছে আমাদের সেই দেওয়াল। হ্যাঁ, সো এটা কি হবে, এখান থেকে শুরু করে 3 মিটার, এই যে ধাক্কা খাওয়ার পর সে তো যাচ্ছে, যে এই যে 9 মিটার পার সেকেন্ড, কি এখানের পর থেকেই মনে করো 9 মিটার পার সেকেন্ড বেগ সে লাভ করছে। সো ভালো, সো 9 মিটার পার সেকেন্ড বেগে সে এই সামনের দিকে এভাবে করে আগাচ্ছে, এবং 3 মিটার দূরে একটা দেওয়ালে আঘাত করছে। বলছে মাটির দেওয়ালের বাহাদানকারী বল 3 নিউটন, এবং আঘাত যখন করছে, সো মাটিও এটা একটা বাহাদানকারী বল দিছে, সেই বলের মান কত? 3 নিউটন। বিপরীত দিকে একটা বাহাদানকারী বল দিছে, বাতাসে বাধা এখানে উপেক্ষা করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে মার্বেলটি দেওয়ালের ভিতরে ঢুকতে পারবে কিনা। সো এই মার্বেলটাই দেওয়ালের ভিতরে ঢুকতে পারবে কি না। সো আমরা দেখব যে এখানে যদি মার্বেলটা দেওয়ালের ভিতরে ঢুকে, যদি মার্বেলটা দেওয়ালের ভিতরে ঢুকে, তাহলে সেক্ষেত্রে তার বেগ কত হওয়া প্রয়োজন আমরা সেটা বের করতে পারি, বা আমরা এখানে বাধাদানকারী বলটাই বের করতে পারি, যে এখানে বাধাদানকারী বলটা কত হলে ঢুকতে পারবে, কত হলে ঢুকতে পারবে না। তার মানে তোমাকে কি করতে হবে সেটা তুমি খেয়াল করো, যে আমরা এই টাইপটা তুমি খেয়াল করো, হাতুড়ি পেরেকের টাইপ শিখছিলাম। দেখো এটা তাহলে আমাদের কি, এই যে দেওয়ালটা আছে, ব্যাপারটা একটা এরকম না, যে দেওয়ালে আমরা এভাবে বাড়ি মারতেছি, তাহলে বলটা গিয়ে যাচ্ছে, ধাক্কা মারছে, মানে কি ওই টাইপটা, যে এরকম আমাদের উলম্ব একটা দেওয়াল আছে, সেখানে গিয়ে আঘাত করতেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র কি বসাইতাম, প্রশ্ন মতে আমরা এখান থেকে সরাসরি প্রশ্ন মতে লিখে নিচ্ছি, আমি লিখে নিব। তাহলে কি লিখতে পারবো, এই টাইপের ক্ষেত্রে মনে আছে যে সে কত গতিশক্তি নিয়ে আসতেছিল, হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে এফ ইন্টু এক্স। এতটুকু তোমার মনে আছে কিনা সেটা তুমি খেয়াল করো, যে হাতুড়ি পেরেকের টাইপে আমরা শিখছিলাম এরকম দেওয়ালে যখন এরকম একটা বেগ নিয়ে গিয়ে আঘাত করবে, সো তখন সেক্ষেত্রে সূত্র কি লিখবো, হাফ এম ভি স্কোয়ার সমান এফ এক্স, যেখানে এই এফ ছিল হচ্ছে সেই বাধা দানকারী বল। সো আমরা এখানে এই যে দেখো সূত্রটা বুঝে গেলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এম কার এম, কোন বস্তুটার এম, কোন বলটার এম, এই সাদা বস্তুটার এম, সেটাই কিন্তু প্রশ্নে এখানে উল্লেখ নাই। এটা বলা ছিল কত, 30 গ্রাম ভরের বস্তু, এটার ভর কত সেটা আমরা জানি না, এটা হচ্ছে M2। এই M2 আমরা জানি না, এটা হচ্ছে আমাদের কি ছিল, এটা ছিল আমাদের M1। সো M1টা জানি, আর M2টা আমরা জানি না। সো আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এখান থেকে সেই M2টা বের করে ফেলা। সো আমরা এই লাইনে বের করে ফেলি, আমরা এখানে বাকিটুকু করব। সো এখন আমরা এখানে লিখতে পারি হচ্ছে, এখন সূত্র কি লিখতে পারবো আমরা সেটা খেয়াল করো। আমরা কিন্তু হচ্ছে যে এই জিনিসটা জানি যে ভরবেগ সংরক্ষিত হয় এইটাই থেকে, ধাক্কা মারলো, তাহলে এখানে এই যে ধাক্কিটা হয়েছে কোথায়, তাহলে এই যে এটা এখানে এসে এই যে সবুজ ধাক্কিটা হয়েছে, ধাক্কির পরে আবার দুজন কি চলে গেছে, তাহলে এখানে ধাক্কি হইলো, তার মানে ভরবেগটা সংরক্ষিত হবে, এখানে সংঘর্ষ হয়েছে। তো সেক্ষেত্রে সূত্র কি লিখবো আমরা, M1 U1 যোগ হচ্ছে কি লিখবো M2 U2 ইকুয়াল টু কি লিখবো আমরা, M1 V1 যোগ হচ্ছে M2 V2। সো আমাদের উদ্দেশ্যই হচ্ছে সে কি বের করা, আমাদের উদ্দেশ্য সেই হচ্ছে যেই M2টা বের করা, দ্বিতীয় বস্তুর ভরটা বের করা। সো আমরা এখানে সব মানগুলো বসাই। M1 এর মান কত, M1 হচ্ছে 30 গ্রাম। সো আমরা এখানে বসাই দিচ্ছি 0.3, আর হচ্ছে কেজির জন্য 1000 দিয়ে ভাগ করছি আমরা, তারপর হচ্ছে 0.03 হবে, 1000 দিয়ে ভাগ করলে আমরা আরেকটা শূন্য এখানে পাবো, যে 0.03। ওকে, সো 0.03, আর E1টা কত, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, সো 10, এইটুকু হচ্ছে এত, যোগ U2 তো শূন্য ছিল, প্রথমে শূন্য ছিল U2, তাহলে সরি আমাদের হচ্ছে দ্বিতীয় বস্তুটার আদিবেগ প্রথমে ছিল কত, শূন্য, তাহলে আমরা এখানে টোটালটা শূন্য বসাই দিলাম।
এই মনটা কত, এই মনটা সেই আগের মতোই 30 গ্রাম, সো 0.03 কেজি। আর হচ্ছে V1টা কত, V1টা ওই যে প্রশ্নে বলা আছে যে কি, এ দেখো V1 যে 25% বর্তমানে তার বেগ, তাহলে এটুকু গুণ করলে কত আসবে, আসবে হচ্ছে 2.5, বুঝতে পারছো, একটু গুণ করলে 2.5 আসবে। সো এটা আমরা জানি এখান থেকে। এবার এখান থেকে খেয়াল করো M2টা আমরা জানি না, এই M2টাই আমরা জানি না, সো আমি M2টাকে অন্যভাবে লিখি, এই M2টাই আমরা বের করব এখান থেকে। এই V2টা কি হবে সেটা প্রশ্নে আমাদের লেখা ছিল, সেটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। সো এই পুরোটুকু যদি আমরা এখান থেকে বসায় দিই তাহলেই তুমি দেখবা এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, এই যে হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুটার ভর সেটা বের করে ফেলতে পারবো। এবং সেই M2টা কত আসবে হিসাবটা তুমি করো, যে এটা হচ্ছে এই পাশে গুণ করলা, পরে সব কিছু তুমি এই পাশে নিয়ে আসো, নিয়ে এসে তুমি হিসাবটা জাস্ট করো, দেখবো এখানে মানটা আসবে কত, 25 গ্রামের মতো, সো 0.025 কেজি। সো ভালো কথা। সো আমরা এখান থেকে সেই জিনিসটা বুঝতে পারলাম যে হচ্ছে আমাদের এখান থেকে এই বস্তুটার ভর কত হবে। সো ভরটা জানি। সো এই ভরের একটা বস্তু গিয়ে এই দেওয়ালে আঘাত করছে, মাটির দেওয়ালে। সো এই যে একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে, আর ও একটা বাধাদানকারী বল দিচ্ছে, একটা কাজ হবে। সো এই গতিশক্তিটা বেশি হলে কি ভিতরে ঢুকে যাবে আর কি। সো আমরা সেটাই দেখতে চাই যে ভিতরে ঢুকতে পারবে কিনা, বা ঢুকলেও কতটুকু ঢুকতে পারবে। সূত্রটা আরেকবার তুমি খেয়াল করো, সূত্রটা আমাদের কি ছিল, যে আমরা এরকম টাইপের ক্ষেত্রে শিখছিলাম যে হাফ এম ভি স্কোয়ার সমান এফ এক্স, গতিশক্তি সমান কি বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ। এবার হাফ এম ভি স্কোয়ার, এবার এখানে এম হচ্ছে যেই বস্তুটা আঘাত করলো সেই বস্তু, বা পেরেকের ভর, সরি হাতুড়ির ভর যেই বস্তুর আঘাত করতেছে, এখানে বল আঘাত করতেছে, বলের ভরটা হবে। ভি হচ্ছে বেগ, কত বেগ নিয়ে যাচ্ছে, কত বেগ নিয়ে সে যাচ্ছিল, 9 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল। এফ মানে হচ্ছে কি বাধাদানকারী বল। সব কিছু দেওয়া আছে, আমাদের এক্সট্রা দেওয়া নাই। আমরা এক্সট্রাই বের করবো, দেখবো এক্স এর কোনো ভ্যালু আসে কিনা। এক্স এর মান যদি শূন্য হয় বা হচ্ছে পজিটিভ কিছু আসে, তাহলে তুমি বুঝবা কি যে এক্স এর মান শূন্য মানে কি ঢুকবেই না, এক্স এর মান একটু আসছে মানে কি এতটুকু ঢুকবে, আর এতটুকুই। সো আমরা এখানে চেক করি আমরা এই জায়গাটায় ঢুকবে কি ঢুকবে না। সো আমরা এখানে মানটা বসাই দিয়ে আসো, এখানে হাফ আছে, এম এর মানটা হচ্ছে 0.025, আর বেগের মানটা কত 9, ইকুয়াল টু এফ এর মানটা কত 3, আর এই হচ্ছে এক্স। সেখানে তুমি এক্স এর মানটা বের করবে, এবং মানটা বের করে দেখবা 0.3375 মিটার একটা মান আসছে। তার মানে তুমি বলতে পারবা যে হ্যাঁ সামান্য একটু ঢুকবে, যে মার্বেলটি দেওয়ালের ভিতরে যে এত, তার মানে 33 সেন্টিমিটার ঢুকবে আসলে। হ্যাঁ, 0.3375 মিটার মানে কি 33 সেন্টিমিটার, 33.75 এরকম সেন্টিমিটার ভিতরে ঢুকতে পারবে। তো তুমি বলবা এইভাবে। তার মানে আমরা এই অংশটুকু শিখছিলাম, পরীক্ষাতে এতটুকু অংশ একসাথে করে কিন্তু অঙ্কটা দিচ্ছে। সো এরকম অঙ্ক আসতে পারে পরীক্ষায়। সো আসলে তোমাকে অবশ্যই সেখান থেকে উত্তরগুলো করতে পারতে হবে। সো উত্তরটা দেখে নিও এখান থেকে যে কত আসবে। এক্স যদি বের করো তাহলে দেখবা 0.3375 মিটার এরকম আসছে। ওকে, পারবো আমরা। এরপরে আমরা আরেকটা অঙ্ক নিয়ে কাজ করি। আমরা যে এখানে উলম্ব সরণ বা হচ্ছে ভারকেন্দ্রের সরণ নিয়ে কাজ করতেছিলাম, ভারকেন্দ্রের সরণজনিত কাজ, সেক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে এই একটা অঙ্ক। তো এই অঙ্কটা অনেকেরই সমস্যা হয়, অঙ্কটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি এবং এটা সলভ করি। বলছে প্রতিটি 0.125 মিটার কিউব আয়তনের এবং 250 কেজি ভরের 4টি ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। তার মানে আমরা একটি স্তম্ভ তৈরি করছি এভাবে একটা ব্লকের উপরে। হ্যাঁ দেখো, সো আমরা এখানে বের করি। সো আমরা এটাকে এই পাশে করি। প্রথমটা এই স্তম্ভটিকে প্রথমটা দেখি আমরা, প্রথমে কি বলছে যে প্রতিটি, বলছে এই হচ্ছে একটা ব্লক, তারপরে এই ব্লকের উপরে আমরা কি করছি আরেকটা ব্লক এভাবে রাখছি। হ্যাঁ, একটা ব্লকের উপরে আমরা আরেকটা ব্লক এভাবে রাখছি। সো এই যে একটা ব্লকের উপরে আমরা আরেকটা ব্লক রাখলাম, একটা ব্লকের উপরে একটা ব্লক এভাবে রাখছি, রেখে আমরা স্তম্ভ তৈরি করতেছি। একটা ব্লকের উপরে আরেকটা ব্লক আমরা এভাবে রাখতেছি, রেখে একটা স্তম্ভ তৈরি করতেছি। সো এরকম কটা ব্লক রাখছি আমরা, এত আয়তনের 250 কেজি ভরে 4টি ব্লক আমরা রাখছি, 1 2 3, এবং হচ্ছে আরেকটা ব্লক আমরা হচ্ছে এখানে রাখতেছি। মনে করো এই হচ্ছে মোট 4টা ব্লক। হ্যাঁ, সো এই হচ্ছে মোট মনে করো যে 4টা ব্লক মনে করো। সো এই 4টা ব্লককে আমরা পরপর এরকম সাজাইছি। ভালো। সো এরকম 4 পরপর সাজাইছি আমরা। এখন গণমারে জিজ্ঞেস করছে বস্তুটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ। তাহলে এই যে স্তম্ভ যে বানাইলাম, এই স্তম্ভটাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ, ও উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক বিশ্লেষণ করো। তার মানে তোমাকে কাজ বের করতে হবে। প্রথম কাজটা আমরা বের করে ফেলি এখান থেকে। প্রথম কাজটা হচ্ছে আমাদের এই যে স্তম্ভ যে তৈরি করলাম একটার উপরে একটা ব্লক রেখে, তাহলে এই টাইপের ক্ষেত্রে কৃত কাজ কত। সো এই টাইপের ক্ষেত্রে কৃত কাজ আমি মাটি এঁকে দিচ্ছি, ধরলাম এই হচ্ছে আমাদের এখানকার ভূমি আর কি। হ্যাঁ, তো এটা সবাইকে আমরা করলাম। সো একটা উপরে একটা ব্লক রাখছি, কৃতকাজ কত হবে। এই ক্ষেত্রে আমরা সরাসরি সূত্র শিখছিলাম যে এই ক্ষেত্রে কৃতকাজ কত হয়, যে একটা ব্লকের উপর আরেকটা ব্লক রেখে এভাবে স্তম্ভ তৈরি করতে আমাদের কৃতকাজের সূত্র সরাসরি আমরা কিন্তু বের করে আসছিলাম যে এই ক্ষেত্রে কৃতকাজ হবে। সো W1 দিলাম এই ক্ষেত্রে, যে প্রথম ক্ষেত্রে বা এই ক্ষেত্রে। সো W সমান সূত্র হবে হচ্ছে mg
এইচ আর সাথে কি শিখছিলাম আমরা n ইন্টু n মাইনাস ওয়ান। সো n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 2 n ইন্টু n মাইনাস ওয়ান বাই 2। এটা ছিল হচ্ছে আমাদের কৃত কাজ, যে একটা স্তম্ভের উপরে একটা স্তম্ভ তৈরি করে এরকম সাজাতে কতটুকু কাজ করতে হবে সমান ভরের যদি আমরা ব্লকগুলো নেই। সো দেখো এখানে মোট ভর কত হবে, বা সমান ভর বা যে ভরেই নাও সমস্যা নেই, যে এখানকার উচ্চতাগুলা জাস্ট সমান, তাহলে সেক্ষেত্রে এই সূত্র তুমি কাজে লাগাতে পারবা। সো mg মোট ভর কত দেখো, বলছে 450 কেজি 4টি ব্লক, তাহলে 450 ইন্টু 450 কেজি না, মানে 4টা ব্লক কিন্তু 250 কেজি ভরে, তাহলে মোট ভর হচ্ছে 250 ইন্টু 4। জি এর মানটা হচ্ছে কত 9.8। এইচ এর মানটা কত, একটার কত বলছে 0.125 মিটার কিউব আয়তন, সেখানে উল্লেখ নাই কিন্তু জিনিসটা হচ্ছে ঘনক। সো এটা প্রশ্নে একটু মিস্টেক। সো ঘনক আকৃতির হচ্ছে আমাদের হচ্ছে ব্লক। হ্যাঁ, সো এটার আয়তন যদি আমাদের হয় হচ্ছে ভি সমান সমান 0.125, ভি সমান সমান 0.125 মিটার কিউব, তাহলে আমরা ভি এর সূত্র জানি হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে কি এ কিউব। সো এ কিউব সমান সমান 0.125, তাহলে এখান থেকে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য চলে আসবে, সেটা আসবে হচ্ছে 0.5 মিটার। এটা ছিল মিটার কিউব, এটা হচ্ছে মিটার হয়ে গেল। তাহলে আমি একটা বাহুর দৈর্ঘ্য জানি, একটা বাহুর দৈর্ঘ্য, এই একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এই যে এ মানে কত 0.5। সো এক্ষেত্রে এইচ হচ্ছে কি একটা ব্লকের উচ্চতা, এখানকার এইচ মানে কি একটা ব্লকের উচ্চতা, আর আমরা পুরো সূত্র সব কিছু বের করেই রাখছি, হিসাব নিকাশ করে ভার কেন্দ্রের সরণ হিসাব করে আমরা কিন্তু থিওরিটা দেখাইছিলাম। তাহলে এখান থেকে কত আসবে, এক্ষেত্রে আসবে হচ্ছে 0.5, আর বাকিটুকু তুমি জাস্ট বসাই দাও n ইন্টু n মাইনাস, কয়টা ব্লক আছে 4টা, সো 4, আর এখানে 4 মাইনাস 1 ডিভাইড বাই 2। সো এইটা হিসাব করলে তুমি এখানে একটা মান পাবা, যে এইভাবে যদি আমি স্তম্ভ তৈরি করি তাহলে সেক্ষেত্রে কত কাজ করতে হয়। তাহলে আমরা মানটা একটু ক্যালকুলেটর করে বসাই দিব। সো আসবে হচ্ছে এত জুল। এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্র। প্রথম ক্ষেত্রটা কি, যে স্তম্ভকে এভাবে একটা রেখে সাজাইতে কৃত কাজ। কারণ পরবর্তী জিজ্ঞেস করছিল, দেখো উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে, তাহলে উদ্দীপকে তো এভাবে স্তম্ভ তৈরি করছে, এত আয়তনের এত ভরের ব্লককে পরপর সাজিয়ে। ওকে, তাহলে উদ্দীপকে বর্ণিতটা আমাদের ডান। এবার আমাদের আরেকটা করতে হবে, স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ করতে কত হবে। তাহলে মনে করো আমাদের যে স্তম্ভটা আছে, এখানে আমরা আরেকটা কাজ করব, এক্ষেত্রে আমরা দ্বিতীয় অংশটা নিয়ে কাজ করি। আসো এক্ষেত্রে আমাদের কাজটা হবে কি, যে দ্বিতীয় অংশটা নিয়ে আমাদের এক্ষেত্রে দ্বিতীয় অংশটা নিয়ে আমরা এখান থেকে কাজ করি, ঠিক আছে। সো এক্ষেত্রে আমরা দ্বিতীয় অংশটা নিয়ে কাজ করব, ফাইন। সো এবার তুমি খেয়াল করো দ্বিতীয় অংশের ক্ষেত্রে কী হবে। সো ধরে নিলাম আমাদের কাছে একটা ব্লক আছে, সো আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের সেই ব্লকটা। সো এরকম আমাদের এই যে সেই ব্লক, হ্যাঁ, সেই ব্লকটা মনে করো ব্লকটা মিলে একটা হয়ে গেছে, পুরোটা মিলে একটা বস্তু হয়ে গেছে। সো ব্লকটা মনে করো তোমার আছে, ব্লকটাকে তুমি কি করতে চাচ্ছ, এই তুমি ব্লকটাকে আমরা এক সাইডে রেখে দিই। ধরলাম এই হচ্ছে আমাদের ব্লকটা, এই হচ্ছে আমাদের ব্লক, এই ব্লকটা আমি রেখে দিলাম হচ্ছে সবুজ কালার করে, যে এই ব্লকটা আমাদের ছিল এরকম, হ্যাঁ। সো আমি একটু ছোটো করে রাখি আপাতত, এখানে জায়গা অনুযায়ী আমরা এখানে ছোটো করে রাখি। তাহলে আমাদের ব্লকটা আমি এই বরাবর রাখছি, মাটি এই বরাবর ছিল। এখন এই ব্লকটাকে আমরা কি করতে চাচ্ছি, এই ব্লকটা যে ছিল আমাদের এখানে একটু লম্বা করে রাখতেছি বোঝার সুবিধার জন্য, হ্যাঁ। সো ব্লকটা তোমার এই যেরকম ছিল, ব্লকটা তোমার হচ্ছে আমি সমানই আঁকি মোটামুটি, ওকে। সো ব্লকটা তোমার এই যে এরকম ছিল, ঠিক আছে, আমি সবুজ করে দিচ্ছি এবার। সো ব্লকটা তোমার মোটামুটি এরকম ছিল। এই ব্লকটাকে ধরে তুমি কি করতে চাচ্ছ, তুমি এরকম করে 30 ডিগ্রি কোণে আনত অবস্থায় রাখতে চাচ্ছ। যে ব্লকটাকে যদি আমরা এরকম 30 ডিগ্রি কোণে আনত অবস্থায় রাখি, আর মনে করো ব্লকটা ছিল এরকম, তুমি সাজাইছো এভাবে, তাহলে সহজ কথা, একটা তো আমি সাজাইছি এভাবে, সাজাই বের করছি কাজ কত। এবার আরেকটা ক্ষেত্রে বের করতে বলছে যে স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে। তাহলে এই 30 ডিগ্রি কোণে আনত রাখতে মানে কি, যে ব্লকটা যদি আমি এভাবে এই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রাখতে চাই, এভাবে রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজ আর এই ক্ষেত্রে কৃত কাজ দুইটার মান কীরকম হবে। সো আমরা এই আনতটা আসলে শিখি, যে আনত অবস্থায় রাখতে হলে তাহলে সেক্ষেত্রে আমার কত কাজটা কত কী করতে হবে। সো এটাকে আমরা হচ্ছে এই যে এই সাইডে বসায় রাখি, কারণ এই সাইডে আমাদের জায়গা আছে। সো এটা আমাদের আরেকটা অংশ, যে আমরা আয়তন এখানে বের করে নিছি আর কি, হ্যাঁ, এখানে আয়তন থেকে আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করেছি। সো থাকুক। এবার তাহলে আমাদের উদ্দেশ্যটা আশা করি বুঝতে পারছো কী করতে হবে। এবার তাহলে দেখো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে আমি যে এক্ষেত্রেও লিখবো যে ভাই এক্ষেত্রে তাহলে কৃত কাজ কত, তাহলে আমি লিখবো যে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বা হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত ক্ষেত্রে, 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ, 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ।
সো সেই ক্ষেত্রে কাজের সূত্র আমি কি লিখবো হচ্ছে W2। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র কি সূত্র তো একটাই W2। এই যে মোট বস্তুটার ভর সাথে mg আর হচ্ছে h কি যে ভারকেন্দ্রের সরণ। এবার তো আমরা 30 পুরোটাকে একটা বস্তুই ধরছি, তাহলে এটার ভারকেন্দ্রের সরণ লাগবে, ঠিক আছে। তো ভারকেন্দ্রের সরণটা কত হবে, এই ভারকেন্দ্রের সরণটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে। ভালো, ভারকেন্দ্রের সরণটা আমরা যদি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা চিহ্নগুলো নিচে নামাই দিই, চাইলে আমাদের উপরে আমাদের জায়গা প্রয়োজন হলে আমরা কাজে লাগাতে পারবো। ওকে ফাইন। সো এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে। ভালো, এবার তুমি চিন্তা করো যে আমরা এরকম যদি আনত রাখতে কি কত কাজ করতে হবে। সো ভারকেন্দ্রের সরণ লাগবে, এম জানি, পুরো বস্তুটার ভর আমরা জানি, পুরো বস্তুর ভর কত, এই যে 4 × 250, পুরোটা মিলে তো এখন 4 × 250, তার মানে হচ্ছে সেই আগেরটায় 4 × 250 মিলে এখন মোট ভর 9.8ও জানি। শুধুমাত্র তোমার একটা কাজ বাকি যে ভাই ভারকেন্দ্রের সরণটা কত হবে এখানকার, যে আগে এটার ভারকেন্দ্র কোথায় ছিল চিন্তা করো তুমি। আগে এটার যখন ভার এরকম ছিল তো ভারকেন্দ্র মাঝামাঝি থাকে, তখন এই যে এই মাঝামাঝি বরাবর ভারকেন্দ্রটা ছিল, ধরলাম এই যে এই বরাবর কোথাও, হ্যাঁ এই বরাবর কোথাও যে ভারকেন্দ্র আমাদের ছিল, এই বরাবর কোথাও ভারকেন্দ্র আমাদের ছিল, সেই লাইনটা আমরা মেনটেন রাখি। ওকে ঠিক আছে। সো ভারকেন্দ্র আগে শুরুতে এখানে ছিল, এখন বুঝতেই পারছো বস্তুটাকে তুমি এভাবে খাড়া করছো, তাহলে এখন অবশ্যই ভারকেন্দ্র এখানে থাকবে না, এখন ভারকেন্দ্র কোথায় চলে আসবে, যে এইটার মাঝে বরাবর, এই বস্তুটার যে মাঝামাঝি, এই বস্তুটার মাঝামাঝি ধরে নিলাম কোথায়, সাপোজ হচ্ছে যে হচ্ছে এই যে এই বরাবর কোথাও আসবে, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট নিয়ে নিচ্ছি যে এইখানে আমাদের ভারকেন্দ্র কোথাও আসবে। সো আমি একটু এখানে আঁকি যেন আমাদের চিত্র আঁকতে সুবিধা হয়। তো এখানে আমাদের কোথাও ভারকেন্দ্র থাকবে। আচ্ছা, যদি ভারকেন্দ্র আমাদের এখানে হয় তাহলে এই যে ভারকেন্দ্রের সরণ কতটুকু সেটাই লাগবে। সো আমি আগে দেখি যে এইটা ভূমি হতে এই ভারকেন্দ্রের উচ্চতা কতটুকু। সো ভূমি হতে এই যে ভারকেন্দ্রটা, সেই ভারকেন্দ্রের উচ্চতা হচ্ছে এতটুকু। সো ভূমি হতে উচ্চতা কতটুকু, যে ভূমি হতে উচ্চতা হচ্ছে এতটুকু। সো ভূমি হতে উচ্চতা হচ্ছে এতটুকু। সো ভারকেন্দ্রটা আমাদের কোথায় আসছে দেখো, এটা 30 ডিগ্রি আমরা মুছে দিচ্ছি, 30 ডিগ্রি আমরা জানি, তাহলে আমাদের সুবিধা হবে। এটা আমাদের সেই 30 ডিগ্রি কোণটা, হ্যাঁ। সো এটা হচ্ছে সেই ভারকেন্দ্রের উচ্চতা, যে বর্তমানে ভারকেন্দ্র কোথায় আছে, ভূমি হতে এত উচ্চতায় আছে। তো আমরা শুরুতে আগে এই উচ্চতাটা বের করবো, যে এটা কোথায় আছে সেটা বের করি। সো কিভাবে বের করা যায়, কিভাবে তুমি খেয়াল করো, এটা বের করতে গেলে সো আমরা এখানে একটা দেখো এই ভারকেন্দ্র এই দিক দিয়ে একটা আমরা রেখা টেনে নিচ্ছি। দেখো এই মাঝ বরাবর আমরা এখানে একটা রেখা কল্পনা করে নিচ্ছি, হ্যাঁ এই যে ঠিক মাঝ বরাবর আমরা একটা রেখা কল্পনা করে নিচ্ছি। সো রেখাটা টেনে নিলাম। এবার তুমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, খেয়াল করো, সবুজ, তারপর হচ্ছে এই যে এই সবুজ 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 মিলে একটা ত্রিভুজ হয়ে গেছে না। সো নিচে সবুজটা বাদ দিলাম আর কি, মনে করো। সো এই সবুজ আর এই সবুজ মিলে একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজে খেয়াল করো এই কোণটা 30 ডিগ্রি হলে এখানকার কোণটাও কত হবে, 30 ডিগ্রি হবে, এখানকার কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে আমি কোন জানি, তুমি খেয়াল করো, আমি কোন জানি, আমার দরকার হচ্ছে এই জিনিসটা। আমি যদি কোনোভাবে এই পুরো রেখাটার দৈর্ঘ্য বের করে ফেলতে পারি, এই পুরো রেখাটার দৈর্ঘ্য আমি জানি, এই পুরোটার দৈর্ঘ্য আমি জানি। সো আমি নাম দিয়ে দিচ্ছি তোমাকে এখানে, যে ধরলাম এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের এ। যদি আমি ও এ বাহুটা যদি কোনোভাবে আমি জানি, তাহলে সেখান থেকে আমি খুব সহজে ত্রিভুজ সূত্র কাজে লাগে আমি কি করতে পারবো, এইখানকার যে এ এম, এই এ এম উচ্চতাটা বের করে ফেলতে পারবো, এ এম উচ্চতা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ও এটা বের করা। এখন ও এ বের করতে হলে তুমি খেয়াল করো ও এর মধ্যে কি কি আছে, ও এর মধ্যে এই ঘুজু ঘুজু জিনিসটুকু আছে আর এই সবুজ জিনিসটুকু আছে। আমি এটাকে নাম দিয়ে দিই, এটা ছিল ও এ দিছি, এটাকে আমি একটা নাম দিচ্ছি হচ্ছে ও বি। তাহলে আমার দরকার ও এ পাইলে আমি এম পাবো। আর ও এর জন্য আমার দেখো এবি আমি জানি। এবি তুমি কিভাবে জানো, কারণ দেখো এটা তো ভর কেন্দ্র মাঝখানের বিন্দু। এই পুরো দৈর্ঘ্যটা ছিল আমাদের কত, এই পুরো দৈর্ঘ্যটা ছিল হচ্ছে আমাদের, যে দেখো একটা হচ্ছে 0.5 মিটার করে, চারটা মানে কত, 2 মিটার। সো পুরো দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 2 মিটার, এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার। সো বুঝতে পারতেছো 2 মিটার। তাহলে অর্ধেক কতটুকু হবে, অর্ধেক হবে 1 মিটার, সেটা বোঝাই যাচ্ছে। সেটা আমরা চিকন করে লিখে রাখি যে এইটা হবে হচ্ছে আমাদের কত, 1 মিটার, এটা হবে হচ্ছে আমাদের 1 মিটার। এই যে এটা হচ্ছে কত হবে আমাদের 1 মিটার, এটা হবে আমাদের 1 মিটার। তার মানে ও এ বি এটা হচ্ছে আমাদের 1 মিটার। তার মানে কি এই পুরোটার অর্ধেক, পুরোটা যদি 2 মিটার হয় তাহলে এটা ও এ হবে, ও এ বি হবে 1 মিটার। সো আমি এটা লিখে রাখি যে আমাদের এ বি এটা হচ্ছে আমাদের কত, 1 মিটার। আমরা ও যদি এ বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে সেটা খেয়াল করো। আমাদের ও এ বের করতে গেলে আমাদের আগে লাগবে হচ্ছে, ও এ বের করতে গেলে আমাদের লাগবে কত, ও বি যোগ এ বি। সো ও বি যোগ এ বি, হ্যাঁ এটা লাগবে। সো আমি এখানে এই সেটাই করব, যে ও এ বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ও বি যোগ হচ্ছে এ বি। সো এ বিটা তো জানি 1 মিটার, কিন্তু ও বি তো জানি না ভাইয়া।
সো এবারের কাজ হচ্ছে এই ওবিটা বের করা, এই ওবিটা বের করা। এখন তুমি এই অংশটুকুর মধ্যে, এই অংশটুকু তুমি একটু ভালো করে খেয়াল করো, ওবি আমাদের এই অংশটুকু আমি আলাদা করে মার্ক করে দিচ্ছি, তুমি খেয়াল করো আলাদা করে মার্ক করে দেওয়া যায় কোনটা দিয়ে। সো আমি এখানে হচ্ছে আলাদা করে হচ্ছে এটা দিয়ে মার্ক করি, নয় কালারটা তো আছে, সো আমরা এখানে হলুদ নিই। দেখো তুমি খেয়াল করো, সাদাই নিতে হবে। দেখো খেয়াল করো এখানে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই যে ত্রিভুজটুকু, এই ত্রিভুজটুকু দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটুকু তুমি যদি বাইরে বড় করে এভাবে করে আঁকো তাহলে তুমি জিনিসটা দেখো, তুমি এই জিনিসটা তুমি ব্যাপারটা ধরতে পারবে আর কি। জিনিসটা অনেকটা এরকম আছে, তাহলে জিনিসটা অনেকটা এরকম টাইপের কিছু একটা আছে এখানে। সো এই কোণটা তুমি জানো, এই কোণটা তুমি জানো 30 ডিগ্রি, তোমার দরকার হচ্ছে এই বাহুটা। আর তুমি এই অংশটুকু জানো, এই অংশটুকু তোমার জানা আছে। কিভাবে তুমি জানো খেয়াল করো, নিজেই খেয়াল করো যে ভাই এই পুরোটুকু হচ্ছে কত, এই যে পুরোটুকু, এই পুরোটুকু, এই পুরোটুকু তো আমরা জানি, এই পুরোটুকু হচ্ছে কত, যে একটা এই ব্লক কত, যে 0.5। সেই পুরোটুকু হচ্ছে 0.5, তার মানে এই পুরোটুকু হচ্ছে 0.5, তার অর্ধেক কত, তার অর্ধেক হচ্ছে 0.25। তাহলে এই অর্ধেক হচ্ছে এটা ও বি, এটাকে দিলাম হচ্ছে সি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, এইখান থেকে এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ও বি, ত্রিভুজ ও বি সিতে, হ্যাঁ ত্রিভুজ ও বি সি হতে আমরা কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ ও বি সি হতে আমরা লিখতে পারবো কি, দেখো থিটার বিপরীত বাহু লম্ব, তাহলে বিসি হচ্ছে লম্ব, এই লম্ব, আর এই লম্বের সাথে এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, হ্যাঁ এই ওবি হচ্ছে ভূমি। তাহলে ত্রিভুজ ও বি সি হতে লিখতে পারবো আমরা tan 30 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো, tan থিটা সমান লম্ব বাই ভূমি, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে কি লিখবো আমরা বিসি, লম্ব বাই ভূমি, ভূমি কত আমাদের ওবি, ভূমি হচ্ছে আমাদের ওবি। আর ওবিটাই আমাদের দরকার, খেয়াল করছি যে ওবিটা আমি জানি না, সেখান থেকে ওবি সমান বের করে ফেলতে পারবো যে tan 30 ডিগ্রি, আর এখান থেকে আমরা ওবি, তাহলে বিসি এর মানটা কত, বিসি এর মানটা হচ্ছে আমরা এই যে বিসি এর মানটা এই যে বিসি, এই বিসি কত, বিসি হচ্ছে আমাদের এই 0.5 এর অর্ধেক। সো আমি এখানে আগেই লিখে রাখতেছি অন্য একটা জায়গায়, যে হচ্ছে এখানে লিখি আমরা যে বিসি সমান সমান 0.5/2, মানে কত 0.25। তার মানে বিসিটা হচ্ছে আমাদের 0.25, আর tan 30 মান কত 1/√3। সো আমি এখানে লিখে রাখতেছি যে tan 30। সো এতটুকু তুমি ক্যালকুলেটারে বসাই দাও যে 0.25 ডিভাইড বাই কত আসে, যে tan 30। তাহলে ওবি এর মানটা তুমি পেয়ে গেলে, এখান থেকে তুমি পেয়ে গেলে কি ওবি। তো আমি এই জায়গাটায় সুতরাং বসাই দিই যে সুতরাং ও এর সমান সমান কী হবে, যে ওবি এর মানটা 0.25 ভাগ হচ্ছে tan 30, তাহলে 0.25 আর tan 30 মানে 1/√3, √3টা উপরে চলে আসবে। সো 0.25 আর সাথে গুণ আকারে থাকবে হচ্ছে √3, 0.25 ইন্টু √3 যোগ এবি, এবিটা কত, এবি আমরা আগেই বের করছি, এবি হচ্ছে 1 মিটার, এবি হচ্ছে 1 মিটার। সো এই যে আমাদের ও এটা চলে আসলো, এই পুরোটুকু তুমি এখন একটু বসাই দিবা, 0.25 √3 প্লাস হচ্ছে 1। সো এই হচ্ছে তোমার পুরো অংশটুকু ও এ। সো তোমার পুরো ও এ চলে আসলো। আমাদের উদ্দেশ্য ছিল এম বের করা, এই এমটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। সো এবার ও এর মানটা কত আসে আমরা এখানে একটু লিখে রাখবো, আমরা হচ্ছে ক্যালকুলেশন করে লিখে রাখবো। ওকে ফাইন, সো ও এ পাইলাম। এবার তুমি একটু জিনিস খেয়াল করো, আমাদের উদ্দেশ্য এম বের করা, তাহলে আমরা কি লিখবো, যে ও এ এম ত্রিভুজ হতে কি লেখা যায়। তাহলে আমরা সব কিছু একটু ছোটো করে দিই যেন আমরা লেখার একটু জায়গা পাই। আমরা 1 পেজে অঙ্কটা করতে চাচ্ছি। সো এটা তো আমরা বুঝতেই পারছি, কোনো সমস্যা এখানে আমাদের হয়নি। সো আমরা এখানে কিছু ক্যালকুলেশন করি, হ্যাঁ এখানে আমরা কিছু ক্যালকুলেশন করি, যেখানে হচ্ছে আমাদের কাজ থাকুক। সো এইখানে আমরা আরও কিছু ক্যালকুলেশন করব। তো তুমি একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কী লিখতে পারি আমরা, এখান থেকে আমরা লিখতে পারতেছি হচ্ছে এই ত্রিভুজ হতে ত্রিভুজ ও এ এম। সো এখান থেকে লিখতে পারবো আমরা এরকম যে ত্রিভুজ, তাহলে লিখি এখানে আবার, সো আবার যে ত্রিভুজ ও এ এম হতে, সো এখান থেকে কি লিখতে পারো তুমি নিজেই খেয়াল করো, ত্রিভুজ ও এ এম হতে কি লেখা যায়, যে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ ও এম, তো এটা আমাদের কোণ, তাহলে পুরো জিনিসটা হচ্ছে এটা। সো এখানে কি লেখা যাবে কি, দেখো থিটার বিরুদ্ধে লম্ব অতিভুজ, সো লম্ব আর অতিভুজ, লম্বটা দরকার, লম্ব অতিভুজের সাইনের সূত্র, তাহলে লিখবো হচ্ছে আমরা এখানে যে সাইন 30 সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত আমাদের এ এম, লম্ব হচ্ছে আমাদের এ এম, অতিভুজ হচ্ছে কত আমাদের, এই অতিভুজ কত দেখো পুরাটা কিন্তু, অতিভুজ হচ্ছে ও এ, অতিভুজ হচ্ছে কি আমাদের ও এ পুরাটা কিন্তু। সো এখন তুমি এখানে মান বসাই দিয়ে তুমি বের করবা এ এম। সো এ এম সমান সমান হবে ও এ আর হচ্ছে ইন্টু সাইন 30। সো আমরা ও এর মানটা আমরা একটু ক্যালকুলেটারে বের করে নিই এবং এখানে একেবারে ভ্যালু সহই বসাই দিই।
সো আমাদের ও এর মানটা আসে হচ্ছে 1.433। সো আমরা ও এর মানটা এখানেও লিখে নিই যে 1.433, এতটুকু লিখলেই আপাতত এনাফ। 1.433 এত হচ্ছে মিটার। সো ও এটা আমরা জানি। এবার ও যদি এখানে বসাই দিই সরাসরি, আমি এখানে লিখি যে হচ্ছে যে ও এ আর সাথে হচ্ছে সাইন 30। সো সাইন 30তে বসাই দিই ইন্টু হচ্ছে 0.5। হ্যাঁ, সো 0.5 বসালে আমাদের আসে 0.7165। তো আমাদের এই এমটা আমাদের আসে 0.7165 মিটার। সো এই যে 0.7165 মিটার আমাদের ক্যালকুলেটর নিচে থাকে। সো আমরা পেয়ে গেলাম এ এম। এই এমই কিন্তু আমাদের এখানকার এইচ কিন্তু না, এই এমই কিন্তু আমাদের এখানকার এইচ না। সো আমাদের সেটাও বের করতে হবে। তো সেটাও আমাদের বের করতে হবে। আসল ভারকেন্দ্রের সরণটা কত সেটা আমরা এখান থেকে বের করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, সো এই জিনিসটা আমরা এখান থেকে বসাই দিই। সো এটা আমাদের থাকলো এই অংশ থেকে, যে ত্রিভুজ ও এম থেকে আমরা এটা পাইছি। ওকে, ভালো। এবার দেখো তাহলে আমাদের আসল জিনিস ছিল ভারকেন্দ্রের সরণ এইচ। তাহলে আমরা এইচটা কি হবে আসলে, এইচটা আসলে কি হবে? দেখো ভারকেন্দ্রের সরণ কতটুকু সরে গেছে। দেখো আগে ভারকেন্দ্রটা ছিল, এখন বর্তমানে ভারকেন্দ্র কোথায়? বর্তমানে ভারকেন্দ্র এখানে। এবার তুমি এই বড় দুইটা লাল রেখার দিকে খেয়াল করবা। বর্তমানে ভারকেন্দ্রটা এই বরাবর, বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি ভাই, ভারকেন্দ্র ভূমি হতে এটার উচ্চতা এম, সেটা আমরা মাত্রই পাইলাম। আগে ভারকেন্দ্র কোথায় ছিল? এই বরাবর ছিল। ভারকেন্দ্র আগে কোন বরাবর ছিল? এই যে এই লাল অক্ষ বরাবর ছিল। হ্যাঁ অবশ্যই, এই যে এখানে গোল্লামারা আছে, এখনো গোল্লামারা আছে। তাহলে ভারকেন্দ্রের সরণ ঘটলো কতটুকু? ভারকেন্দ্রের সরণ ঘটলো হচ্ছে এই যে এতটুকু হচ্ছে ভারকেন্দ্রের সেই সরণ ঘটলো। এটা হচ্ছে সেই ভারকেন্দ্রের সরণ, যে কতটুকু ভারকেন্দ্র সরে গেছে, যে এইটুকু। তার মানে এইটুকু হচ্ছে আমাদের ভারকেন্দ্রের সরণ। তাহলে এইটুকু মান কত হবে তুমি নিজেই খেয়াল করো। এইটুকু মান হবে হচ্ছে যে এই হচ্ছে পুরা যে মানটা 0.7165, এখান থেকে বাদ যাবে কতটুকু? এখান থেকে এই যে এই অংশটুকু মান কত? দেখো লেখায় আছে পুরোটা 0.5। তার মানে আমি শুধুমাত্র এইটুকু লিখে রাখি এবার, যে এইটুকু শুধুমাত্র কত? 0.25। তো এইটুকু 0.25, এটা হচ্ছে 0.25, এই পুরোটা হচ্ছে 0.7165, এটুকু হচ্ছে 0.25। তাহলে ভারকেন্দ্রের সরণ তো এতটুকুই। তাহলে ভারকেন্দ্রের সরণ হবে জাস্ট এই যে এই অংশটুকু হবে ভারকেন্দ্রের সরণ। সো এইটুকু তোমার লাগবে। ভারকেন্দ্রের সরণ মানে আসলে কি? তাহলে এখানে আরেকটা বিন্দু আমরা দিয়ে দিই, এখানে বিন্দু দিয়ে দিই হচ্ছে আমরা এন বিন্দু, এটা দিয়ে দিই হচ্ছে আমরা এন বিন্দু। তাহলে ভারকেন্দ্রের সরণ হবে আসলে কত? এই যে এ এন, ভারকেন্দ্রের সরণ কতটুকু আসলে? এখানে এমজিএইচ, এটা হবে এ এন। সো এ এন এর এই উচ্চতাটা আমরা বের করে ফেলে আসো। ডাব্লিউ টু সমান সমান এখানে আসছে আমাদের 1000 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে এ এন। এন মানে কত? পুরোটা ছিল হচ্ছে আমাদের এম মাইনাস ও এন। সো আমরা এখানে বসাই দিচ্ছি 0.7165। সো আমরা ছোটো করে বসাই আসো যে আমাদের এখানে কত আসতেছে? 0.7165 মাইনাস 0.25। সো এটাই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো এই হচ্ছে আমাদের জিনিসটা এখানে চলে আসলো। সো ডান। সো এবার তুমি এইটুকু হিসাব করলেই আলটিমেটলি পেয়ে যাচ্ছ তোমার হচ্ছে কাজ। আমরা সেটা আসলে বসাই দিচ্ছি একেবারে, তারপরে পুরোটা একবার সামারি করে দিব, তোমার বুঝতে সুবিধা হবে। -0.25 এটা আমাদের আসলো, আর সাথে ইন্টু হচ্ছে কত? 9800। তাহলে আমাদের আসবে হচ্ছে 4571.7। তাহলে বসাই দিচ্ছি আমরা 4571.7 জুল। তাহলে এবার তুমি তাকাই দেখো দুই ক্ষেত্রে কাজের মানটা অবশ্যই কি আসছে? ডিফারেন্ট আসছে। এখানে আমাদের কাজের মান হচ্ছে এত, আর আগে আমাদের কাজের মানটা ছিল যে এখানে আমরা একটা মান পেয়ে যাবো আর কি বসাইলে। এবং এই মানটা কত আমরা একটু চেক করে আসো। এই মানটা হচ্ছে আমাদের 7350। তুমি মানটা পাবা হচ্ছে 7350। তো সেটা আমরা লিখে নিয়ে আসো 7350 জুল। সো এই হচ্ছে টোটাল অঙ্কটা। সো আমরা আসো অঙ্কটাকে একটু সামারি করে দিচ্ছি এবার, তোমার জন্য বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা জিনিসকে আমি গুছাই তোমার জন্য সামারি করে দিই, তুমি পুরো জিনিসটা এখন সুন্দর মতো বুঝতে পারবা। চিত্রটা বুঝতে পারলে সব জিনিসই তুমি সুন্দর মতো বুঝতে পারবা। কেমন? সো আমরা সুন্দর করে পুরো জিনিসটাকে একটু সামারি করে দিচ্ছি। সো ওকে ফাইন। সো আমরা এখানে সব কিছু আমাদের এইভাবে থাকুক। কেমন? সো আশা করি এই পুরো জিনিসটু এতটুকু সুন্দর মতো বুঝতে পারছো। সো তার আগে আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং এই এক পাশে আমি খালি করে দিই, তাহলে তুমি যেন বুঝতে পারো যে ওকে ফাইন। সো এই পাশটা আমি ক্লিয়ার করে দিয়েছি, তুমি যেন সহজেই বুঝতে পারো এবার সব কিছু। দেখো পুরো অঙ্কটা আমি আরেকবার সুন্দর করে সামারি করে দিই, তোমার অনেক ইজি হবে বুঝতে। অঙ্কটা তুমি নিজে একবার দেখো আগে, যাচ্ছে ঠিক আছে ভাই করলো, কীভাবে করলাম আমরা, প্রত্যেকটা জিনিস তুমি বুঝছো কিনা। এবার তুমি সেই জিনিসটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, আরেকবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। সামারিটা আমি বললে খুব সহজেই বুঝবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই তোমার। তারপরে তুমি একবার নিজে দেখার চেষ্টা করো। ওকে, এটা হচ্ছে আমাদের আলটিমেট কাজ, এটা আমাদের আলটিমেট কাজ। এবার বাকি জিনিসগুলোকে আমি জাস্ট একটু এপাশ এনে দিচ্ছি, তুমি যেন বুঝতে পারো সহজে কী কী ঘটছে। চিত্রটা খুব ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, এখানে খেয়াল করো।
ঘটনা কি ঘটছে যে প্রথমে আমাদের স্তম্ভটাকে আমরা এভাবে খাড়া করছি, 30 ডিগ্রিতে খাড়া করছি। তো 30 ডিগ্রিতে খাড়া করলাম, বুঝলাম। এই 30 ডিগ্রিতে যা এটাকে আমরা খাড়া করলাম, হ্যাঁ 30 ডিগ্রিতে আমরা এটাকে খাড়া করলাম, এটা হচ্ছে বিন্দু। সো 30 ডিগ্রিতে ভেবে যে আমরা খাড়া করে রাখলাম, তাহলে ভারকেন্দ্রের সরণ যতটুকু হয়েছে সেটা আমাদের কাজে লাগবে। তোমাকে বলছে কাজ বের করো, তো 30 ডিগ্রি কোণে আনত রাখতে কৃত কাজ কত হবে, দেখবো W2 সমান mgh। এই এইচটা কি, ভারকেন্দ্রের সরণ। সো এম এর মান বসাইছি, জি বসাইছি, আর এইচ কতটুকু, দেখো আগে ভারকেন্দ্র ছিল এই লাইন বরাবর, এখন ভারকেন্দ্র কি এই যখন খাড়া করছি মাঝখানে এখানে আসছে, এই হচ্ছে সেই মাঝখানের পয়েন্টটা, তাহলে এই হচ্ছে সেই ভারকেন্দ্রের সরণ। তাহলে আগে ছিল এই বরাবর, ভারকেন্দ্র যখন এই বরাবর আসছে, তাহলে ভারকেন্দ্রের সরণ হচ্ছে এতটুকু এন। আমাদের উদ্দেশ্য এই এন বের করা। এন বের করার জন্য আমরা কি করছি, ফার্স্টে আমরা এমটা বের করছি, টোটাল এমটা বের করছি, টোটাল এমটা বের করছি। আর এই যে এম এন তো আমরা জানি, দেখো এইটুকু হচ্ছে 0.25, সো একই বরাবর রাখছি, সো 0.25। সো পুরোটা থেকে, পুরা এম থেকে এইটুকু বাদ দিলে এইটুকু পেয়ে যাবো। ওকে, সো আমরা এমটা কীভাবে বের করলাম, এই এমটা বের করার জন্য আমরা দেখো আবার কী করছি, এই এমটা বের করার জন্য আমরা আবার এই যে আমাদের টোটাল এটা বের করার জন্য আমাদের এই যে টোটাল জিনিসটা খেয়াল করো, এই যে আমাদের টোটাল ওয়ে, এই ওয়েটা আমরা বের করে নিছি, ওয়েটা কীভাবে বের করলাম, এই যে আমাদের এবি আমরা জানি 1 মিটার, পুরোটা 2 মিটার হলে এবি 1 মিটার, শুধুমাত্র ওবিটা বের করছি আমরা, শুধুমাত্র ওবিটা বের করছি, এই যে ওবিটা বের করছি, এই যে ওবিটা বের করছি। সূত্র এখানকার কোণ জানি আমরা, কোণের বিরুদ্ধে লম্ব জানি, আর এটা হচ্ছে আমরা কি লম্ব জানি, আর হচ্ছে এখানকার ভূমিটাও আমরা বের করতে চাই। সো লম্বর ভূমির সাহায্য নিয়ে ট্যান থিটা দিয়ে আমি ওবি বের করছি। ওবি বের করা হয়ে গেলে কি হয়ে গেল, এবি পারি, মানে এখন পুরো ওয়ে পাই, এই যে পুরো ওয়ে পেয়ে গেছি। আর ওয়ে পাইলে তো খুব সহজে দেখো আমরা এই যে ত্রিভুজটা, এই যে আমাদের ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের সাহায্য নিয়ে খুব সহজে আমরা এম বের করছি, এই যে ত্রিভুজের সাহায্য নিয়ে আমরা এম বের করছি, ডান। আর এম বের হয়ে গেলে এনটা খুব সহজেই বের হয়ে গেছে। এনটা কি হয়েছে এখানে দেখো আমাদের এখান থেকে, তাহলে সেই জিনিসটাও তুমি চাইলে কিন্তু লিখে রাখতে পারো যে আমাদের এনটা কি হয়েছে। সুতরাং আমাদের এখানে এনটা কি, এন ইকুয়াল টু হচ্ছে কি যে এ এম মাইনাস কি যে এম এন। সো এইভাবে তুমি যদি লিখে নাও তাহলেই হবে। সো অঙ্কটা কিন্তু এক্ষেত্রে একটু বড় ছিল, সো এইটা বোঝাটাই তোমার আসলে আসল দায়িত্ব, পুরো জিনিসটা করা বোঝা। সো এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটুকু। সো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে কী কী ঘটলো, কেমনে কি। হ্যাঁ, ওকে। সো উত্তরটা আসছে 4571.7। সো আমরা দেখি যে 4.71.7, হ্যাঁ 4577। এখানে অনেক কিছু ডিটেলস, অনেক কিছু করছে, দরকার নাই, তুমি খুব সহজে করতে পারছো, এটার তুলনায় সহজেই তো করে ফেলতে পারছো, সো এটা দরকার নাই। সো উত্তরটা তুমি দেখবা 4571.7, এত জুল আমাদের আসছে এই একটা। আর অন্যটা তো আমরা জানি যে 73, এটা তো খুব আরও সহজে আর কি, এটা তো খুব বেশি প্যারা নেই, আমরা সূত্র বসালেই চলে আসছে। সো দুইটা ডান। সো এটা তোমার দেখার দরকার নাই, সো তুমি এটা উত্তর তুমি দেখবা না এখান থেকে, তো তোমার এখান থেকে এটা দেখার দরকার নাই। তুমি কি করবা, তুমি এই যে এটা ফলো করবা, তাহলেই হয়ে যাবে। কেমন? আর এই অংশটি তোমরা আগেই বুঝছি প্রথম, যে W সমান mgh n × 1/2। সো এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটুকু। সো পুরো অঙ্কটুকু এই পেজে থাকলো, আমি তাহলে এই জিনিসগুলো বাদ দিয়ে দিচ্ছি। সো দুইটা 2 পেজে থাকা আমাদের, তাহলে তোমার কাছে তুলতেও ক্লিয়ার হবে, এটা বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের প্রথম যে অঙ্কটা ছিল, প্রথম অঙ্কের অংশটুকু। সো আমরা চিত্র এখানে থাকুক, আমরা তাহলে এটাকে এই পাশে এনে দিচ্ছি। সো এই যে W1 এবং W2, সো আমরা W1 এবং W2, এই যে W1 এবং W2, এটা হচ্ছে আমাদের W1, আর এটা হচ্ছে আমাদের কি সেই W2। সো দুইটা বের হয়ে গেছে। সো বুঝতে পারছো দুই ক্ষেত্রে কাজের তুলনা কি কম বেশি আসবে, বলে দিবা, শেষ হয়ে গেল। সো আমরা এখানে সেই অঙ্কটাই করে ফেললাম। সো আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা বেশ বড় একটা অঙ্ক ছিল, অনেক কনসেপচুয়াল একটা অঙ্ক ছিল। পরের অঙ্কগুলো সহজ, তুমি দেখে বুঝতে পারবা। যেটি কণার উপরে এত বল প্রয়োগ করায় কি হয়েছে, এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। এখন বলছে অপর একটি বল এত এর সাথে যুক্ত হয়ে কণাটিকে পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তরিত করে। সো এখানে আমাদের গ ঘ দুইটা অঙ্ক আছে। সো আমরা গ নম্বরটা দেখি, বলছে পি কিউ সরণের জন্য কৃত কাজ নির্ণয় করো। সো পি কিউ সরণ মানে কি, বস্তুটা পি থেকে কিউতে গেছে কখন, যখন তুমি এফ বল প্রয়োগ করছো। সো এফ বল প্রয়োগ করছো, সেটা কত 2i3j - 2k, এত বল প্রয়োগ করছে এবং সরণ ঘটছে কত পি কিউ। আর পি কিউ সরণটা বের করবো কিভাবে, এরকম বিন্দু দেওয়া আছে, এই লাস্টের বিন্দু থেকে ফার্স্টের বিন্দুটা বাদ দিবা। যেমন প্রথমে আছে 3 2, এই যে 3 আর এই যে এখানে 2, সো প্রথমে 3 - 2, সো লাস্টেরটা থেকে ফার্স্টেরটা বাদ, সাথে হচ্ছে আই ক্যাপ, যোগ চিহ্ন দিবা। পরে আসছে কত -2, সো -2 থেকে এই 1 বাদ দিবা। সো 1 বাদ দিলা, 1j, তারপরে যোগ চিহ্ন, আবার লাস্টেরটা আছে কি 1 থেকে -3 বাদ দিবা। 1 থেকে -3 বাদ দিলে একেবারে কি প্লাস হয়ে যাবে, তাহলে কে। তুমি দেখো এটা হচ্ছে তোমার সেই সরণ আর কি, হ্যাঁ, যে বল প্রয়োগ করছে আর সরণ ঘটছে। সে সরণটা কত আসলো তোমার, 3 থেকে 2 বাদ দিলে কত আসে 1, তাহলে লিখি আমরা এখানে 1i, আর এখানে আসতেছে হচ্ছে -3j,
আর এখানে আসতেছে কত +4k। তুমি দেখো যে বল প্রয়োগ করছে আর স্মরণ ঘটছে, তাহলে এই হচ্ছে তোমার স্মরণ, এই হচ্ছে তোমার স্মরণ, আর হচ্ছে এই হচ্ছে তোমার কি বল। সো বল আর স্মরণের যে ডট গুণফল তোমাকে বলছিল কাজ বের করো, যে এত স্মরণের জন্য কাজ নির্ণয় করো। লিখবা সুতরাং W সমান কি F.S অথবা কি F.R। এখন তুমি জাস্ট ডট গুণ করে দাও। এই ডট গুণ করলে কি আসবে, এই 2 এর সাথে 1 ডট গুণ করলে আসবে 2, তারপরে হচ্ছে যোগ 3 এর সাথে 3 গুণ করলে আসবে কত, যে হচ্ছে 3 3 9, তাহলে আসবে হচ্ছে -9, আর হচ্ছে -2 এর সাথে 4 এর ডট গুণ করলে আসবে কত, -4 দুগুণে 8। সো এই হয়ে গেল তোমার উত্তর। তাহলে কত আসবে 2 মাইনাস কত 17, তাহলে আসবে হচ্ছে কত -15। সো -15 জুল। সো মাইনাস আসতে পারে, কোনো সমস্যা নাই। সো উত্তর হচ্ছে কত তোমার কৃতকাজ কত -15 জুল। সো এরকমভাবে খুবই সহজ জিনিসগুলো এমসিকিউতে আসে, মাঝে মাঝে রিটেনেও চলে আসতে পারে, সৃজনশীলে চলে আসতে পারে। সো আমরা এটা এখান থেকে বুঝতে পেরেছি -15 জুল অর্থাৎ বলের বিপরীতে কাজ হয়েছে। মাইনাস মানে কি, বলের বিপরীতে কাজ হয়েছে, সেটা লিখে দিতে পারো। আর এখানে এইটারই ঘ নম্বর অঙ্কটা খেয়াল করো, বলছিল পিকিউ এবং পিআর স্মরণে উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা। আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে জানি কি, যে কৃতকাজ সমান সমান কি গতিশক্তির পরিবর্তন। এটা আমাদের কি ছিল, যে কাজ শক্তি উপপাদ্য আমরা শিখছিলাম এখানে, যে কৃতকাজ সমান সমান কি, যে কৃতকাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। এটা আমাদের ছিল কি কাজ শক্তি উপপাদ্য। সো আমাদের উদ্দেশ্যই হচ্ছে সেটা, যে এই কাজ শক্তি উপপাদ্যটা আমরা একটু মিলাই দেখব হয়েছে কিনা। তার মানে এই কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, আর আমাকে বের করতে বলছে যে উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা। সো আমি উভয় ক্ষেত্রে কৃতকাজ বের করব, কৃতকাজ বের করলেই সেটা হবে গতিশক্তির পরিবর্তনের সমান। সো প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু কাজ বের করছি, দেখো একটা ক্ষেত্রে কিন্তু বের করছি আমরা, যে একটি কণার উপরে এত বল প্রয়োগ করে এত স্থানান্তরিত হয়। সো পিকিউ ও পিআর স্মরণে, সো পিকিউ স্মরণে কৃতকাজ অলরেডি বের করছি আমরা। সো গণং হতে পাই, সো আমি অর্ধেক লিখে দিচ্ছি এখানে, গণং হতে পাই। সো গণং হতে পাই, সো গণং হতে পাই আমরা কি, যে পিকিউ স্মরণে কাজ। সো পিকিউ স্মরণে কাজ, পিকিউ স্মরণে কাজ। সো W1 দিলাম। সো W1টা কত, -15 জুল আমাদের আসছে। সো আমরা -6 লিখলাম, পরবর্তী কাজে লাগাবো। সো গণং হতে পাইছি এটা আমরা। এবার দেখো ঘন বলছে পিআর স্মরণে কাজ। তো আমি এখানে পিআর স্মরণে কাজ বের করবো, যে পিআর স্মরণে কাজ। সো পিআর স্মরণে কাজ। সো এবার দেখো তুমি পিআর স্মরণে কাজটা কি হবে। বলছে কোন একটি কণার উপর এত বল প্রয়োগ করে এত স্থানান্তরিত হয়। অপর একটি বল এফ প্রাইম এফ এর সাথে প্রযুক্ত হয়ে, তার মানে এফ এর সাথে যুক্ত হয়ে, তাহলে ধরলাম এটা আমাদের F2। F2টা কত হবে, যে আগে যে বলটা ছিল তার সাথে এখন নতুন একটা বল যুক্ত হয়েছে। এই দুটো বল পরস্পর যুক্ত হয়ে কণাটিকে পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তরিত করে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি, কণাটা পি থেকে আরে গেছে, তাহলে কণাটা গেছে কি পিআর, তাহলে পিআর স্মরণ লাগবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কাজের মানটা হবে হচ্ছে এরকম। সেক্ষেত্রে ডাইরেক্ট আমি কাজ লিখে ফেলি, যে ডাইরেক্ট আমি কাজ লিখে ফেললাম, যে সেই ক্ষেত্রে কাজ হবে হচ্ছে আমাদের এটা, যে দুইটা বল প্রযুক্ত হয়ে স্মরণ ঘটাইছে হচ্ছে পিআর, এসে স্মরণ, আর হচ্ছে বল, বল ইন্টু স্মরণের গুণফলকে আমরা কাজ বলি। তাহলে এই হচ্ছে জিনিসটা। সো এফ এর মানটা আমরা যোগ করবো, এফ এর সাথে এফ প্রাইম যোগ করলে কি হয়, এই 2 এর সাথে -1 যোগ করলে কত হবে, 1 হবে, তাহলে হবে শুধু 1i। তারপর হচ্ছে 3 এর সাথে -1 যোগ করলে হবে কত, যে 2j। তারপর হচ্ছে -2 এর সাথে +1 যোগ করলে কত হবে, -1k। সো এই হচ্ছে আমাদের জিনিসটা, এত i এত j এত k ইন্টু হচ্ছে কত পিআর, ইন্টু হচ্ছে পিআর। পিআরটা কত, যে পি থেকে আর, তা দেখো এই যে পি থেকে আরে গেছে, এই হচ্ছে আমাদের পিতে ছিল, আর এখন আমি এই যে আর। সো পিআর এর স্মরণটা আমি বের করে নেবো এখান থেকে। সো পিআর এর স্মরণটা বের করো, যে আর থেকে, তাহলে আর থেকে পি বাদ দিব, লাস্টেরটা থেকে ফার্স্টটা বাদ দিব, -2 থেকে 2 বাদ দিলে কত হবে, আচ্ছা লিখেই দিচ্ছি, -2 থেকে 2 বাদ দিলাম আমরা। সো এত আই। তারপরে আমাদের থাকবে হচ্ছে যোগাকারে 1 থেকে 1 বাদ দিলে আসবে কত, 0j। আর 3 থেকে -3 বাদ দিলে আসবে হচ্ছে, আচ্ছা লিখেই দিচ্ছি, 3 মাইনাসে প্লাস হয়ে যাবে, সো এত কে। সো এই হচ্ছে জিনিসটা। সো বুঝতে পারছো এখানে আসতেছে আমাদের 1i প্লাস 2j মাইনাস k। এটা হচ্ছে আমাদের একটা বল, আর এখানে স্মরণ কত আসতেছে, -4i, আর এখানে আসতেছে 0j, আর এখানে আসতেছে হচ্ছে কত, 6k। এই হচ্ছে কাজ। তো এখানে তুমি কাজ বের করছো, W2 করতেছো এখানে, সুতরাং W2। সো আমরা এখানে কত আসবে দেখো, গুণ করো, 0 এর সাথে 1 এর সাথে -4 গুণ করলে -4, এটা গুণ করলে আসে 0, আর মাইনাসের সাথে এটা গুণ করলে আসে 6, তাহলে -4 -6 করলে কত আসবে, যে -10। সো হিসাব করলে আমাদের এখানে আসে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, যে ইকুয়াল টু কত, -10 জুল। সো এখানে আমাদের কাজের মানটা আসছে -10 জুল। আগে কাজের মানটা ছিল কত আমাদের, -15 জুল। সারা বলছি ওই ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান কিনা, কিন্তু তুমি লিখবা এখানে কাজের পরিবর্তন কি সমান না, তাহলে এখানে লিখবা যেহেতু
W1 নট ইকুয়ালস টু W2, তার মানে কি এখানে যেখানে কাজের পরিবর্তন সমান হয়নি, কাজ সমান হয়নি, তাহলে গতিশক্তির পরিবর্তন সমান হবে না, এরকম বলে দিতে পারো। বা তুমি এখানে কাজের পরিবর্তনটা বের করতে পারো, তুমি লিখবা যে ডেল ডাব্লিউ সমান সমান কি আমাদের কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। সো এখানে মোট কৃতকাজ এই দুই ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা। সো উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান হবে না, কারণ ডেল ডাব্লিউ, এই ডাব্লিউ এর মানটা সমান হয়নি, তাহলে গতিশক্তির লিখে দিবা যে এটা মানটা কি, যে যেহেতু W1 নট ইকুয়ালস টু W2, সুতরাং ইকে নট ইকুয়ালস টু, তো লিখে দিবা ইকে ওয়ান নট ইকুয়ালস টু কি হবে ইকে টু, সুতরাং গতিশক্তির পরিবর্তন সমান হয়নি, লিখে দেবো গতিশক্তির পরিবর্তন সমান নয়, গতিশক্তির পরিবর্তন সমান নয়। সো তুমি লিখে দিলা তাহলেই হবে, বা তুমি একটু জাস্ট হচ্ছে এই যে সরাসরি বলে দাও ডেল ইকে ওয়ান ইকে টু সমান না। সো তুমি জাস্ট এতটুকু বললেও হইতো যে এটা যে সমান হয়নি, তাইলেই শেষ। ওকে, সো এতটুকু বলে দাও তাহলেই হবে, কারণ এই ডাব্লিউ এর পরিবর্তে ইকে লিখতে পারলাম কেন, কারণ আমরা এই যে এটা জানতাম যে যেহেতু, সো এখানে কথাটা লিখে দিয়ে হচ্ছে যেহেতু আমরা জানি, সেটা হচ্ছে আমাদের কাজ শক্তি পদ্ধতি থেকে আমরা জানি। সো আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কগুলো করতে হয়, কোনো সমস্যা এখান থেকে হবে না, আমরা পারবো। সো এখানে একটা একটা অঙ্ক আছে যে এত বেগ অর্জন করতে পারবে কিনা, অঙ্কটা SW থাকবে, অঙ্কটা করে ফেলবো, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে। সো আমি স্টার দিয়ে দিলাম, সো অবশ্যই অঙ্কটা একবার করে যাবা, দেখলেই বুঝবা খুবই সহজ সিম্পল অঙ্ক, কোনো ঝামেলা এখান থেকে নাই। আর এটা হচ্ছে সেই কাজ শক্তি পদ্ধতি, ওই যে আমাদের হচ্ছে আর একটা অঙ্ক যে হচ্ছে একটা বছর থেকে পড়ছে কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে কিনা। তো কাজ শক্তি উপপাদ্য মধ্যে কী ছিল, যে গতিশক্তির পরিবর্তন সমান কৃতকাজ। সো আমি কৃতকাজ আগে বের করছি, তারপরে গতিশক্তির পরিবর্তন আমি বের করছি, দেখছি দুইটা মান সমান। তাহলে যদি কখনো এরকম দেখো যে কৃতকাজ আর গতিশক্তির পরিবর্তন সমান হয়েছে, তো সেক্ষেত্রে তুমি বলবা যে কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে। সো দ্যাটস ইট, এই ছিল আমাদের এইখান থেকে টোটাল জিনিস যেগুলো পরীক্ষাতে আমাদের ঘুরে ফিরে আসে। সো আদার্স এই জিনিসগুলো তুমি যদি একটু ভালো মতো মাথায় রাখো, প্রশ্ন কঠিন হলেও তুমি খুব সহজেই উত্তর করতে পারবে। সো এই জিনিসগুলো অবশ্যই রিভিশন করে যাও ঠিক মতো, তাহলে হবে। সো অঙ্কগুলো করে ফেলো সবাই, দেখা হবে সবার সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।